থেকে শুভেচ্ছা ও স্বাগত। বিদ্যুৎ বিভ্রাটের কারণে 1 ঘন্টা ক্লাস নিতে আমার দেরি হয়েছে। তো আজকে তোমাদেরকে আমি অনুশীলনী 6 পঞ্চম শ্রেণী অনুশীলনী 6 এর ভগ্নাংশ সম্পর্কে আলোচনা করব। তো ভগ্নাংশ কি? প্রথমে হতে পারে যে ভগ্নাংশ কি স্যার? তো ভগ্নাংশ হলো ভাগের একটা অংশ। তোমরা হয়তো গ্রামগঞ্জে শহরে সব জায়গায় জানো যে একটা সম্পত্তি ভাগ হয়, একটা বিল্ডিং ভাগ হয়, একটা তোমরা ছোট সোনামণি অনেক সময় বাবা একটা পাউরুটি নিয়ে এসে, পাউরুটি তোমরা 4 ভাই বোন, একটা পাউরুটিকে তোমরা যখন গোল একটা পাউরুটি, এই পাউরুটিকে 4 ভাই বোন ভাগ করে খাও। তো যখন কি হয়, এক একজন এক এক ভাগ করে নেওয়া হয়। এই একটা পাউরুটিকে 4টে ভাগে ভাগ করা হয়, একে বলা হয় ভগ্নাংশ। মানে ভাগের একটা অংশকেই ভগ্নাংশ বলা হয়। তো ভগ্নাংশ 3 প্রকার। একটা হলো প্রকৃত ভগ্নাংশ, 2 অপ্রকৃত ভগ্নাংশ, 3 মিশ্র ভগ্নাংশ। তো এখন প্রকৃত ভগ্নাংশ কি বা প্রকৃত ভগ্নাংশ কাকে বলে তোমাকে শর্ট প্রশ্ন আসতে পারে। তো প্রকৃত ভগ্নাংশ সেই ভগ্নাংশই যে ভগ্নাংশের লব ছোট হর বড়। তো ভগ্নাংশের একটা কথা মনে রাখতে হবে, ভগ্নাংশে 2টি অংশ থাকে। একটা হলো লব আর নিচে থাকে হর। ভগ্নাংশে সবসময় লব উপরে থাকে, নিচে হর থাকে। তো যে ভগ্নাংশের লব ছোট হর বড়, তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। যেমন 3/7। তো এখন দেখো যে লব ছোট, 3 ছোট, হর বড়, 3 ছোট এবং 7 বড়। এইটাকে আমরা কি বলবো? এটাকে আমরা হলো প্রকৃত ভগ্নাংশ বলবো। আর অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে? যে ভগ্নাংশের লব বড় হর ছোট। আবার মনে রাখো, যে ভগ্নাংশের লব বড় হর ছোট তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। যেমন এটাই আমরা লিখতে পারি যে 7/3। দেখো উপরে 7 চলে গেছে, তার মানে উপরের লবটা বড়, 3 ছোট। আবার তুমি লিখতে পারো 9/4। আবার এখানে লিখতে পারো 7/8। তাহলে কি হচ্ছে যে যার লব ছোট হর বড় তাকে প্রকৃত ভগ্নাংশ বলা হয়, এবং যার লব বড় হর ছোট তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলা হয়। কথা একটা আছে, কিন্তু এটা তার একটা আছে মিশ্র ভগ্নাংশ। অনেক সময় অনেক জায়গায় আমরা একটা কুইজ আকারে বলতে পারি যে অপ্রকৃত ভগ্নাংশের অপর নাম কি? অপ্রকৃত ভগ্নাংশের অপর নাম মিশ্র ভগ্নাংশ। এই যে মিশ্র ভগ্নাংশ। তো এখন মিশ্র ভগ্নাংশ কি বা মিশ্র ভগ্নাংশ কাকে বলে বা মিশ্র ভগ্নাংশ বলতে তুমি কি বোঝো, এমন একটা হতে পারে। তো তখন কি হবে? মিশ্র ভগ্নাংশ একটা পূর্ণ সংখ্যা, যে কোনো একটা পূর্ণ সংখ্যা, 2 একটা পূর্ণ সংখ্যা, যে পূর্ণ সংখ্যায় কি লব বা হর থাকে না, যে কোনো একটা পূর্ণ সংখ্যা, একটা পূর্ণ সংখ্যার সাথে যদি আরেকটি প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকে, কি বললাম? একটা পূর্ণ সংখ্যার সাথে যদি একটা প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকে তাহলে তাকে মিশ্র ভগ্নাংশ বলে। তো এনি কাইন্ডস অফ পূর্ণ সংখ্যা আমরা লিখতে পারি। মনে করো 4 আছে, 4 একটা পূর্ণ সংখ্যা। এই পূর্ণ সংখ্যার সাথে একটা আমরা অপ্রকৃত ভগ্নাংশ 3/8। 4 পূর্ণ, একে বলে 4 সমস্ত 3/8, 4 সমস্ত 3/8। কিন্তু আমাদের এই পড়ালেখা একটা চলিত আছে যে ভাষাটা, যে 4 পূর্ণ 3/8 পূর্ণ বলা হয়। 4 পূর্ণ মানে 4 একটা পূর্ণ সংখ্যা, তাই এর নাম দেওয়া হচ্ছে 4 পূর্ণ 3/8। কিন্তু গাণিতিক ভাষায় বলা হয় 4 সমস্ত 3/8, 4 সমস্ত 3/8। তাহলে এইটার নাম কি? এটার নাম হলো পূর্ণ সংখ্যা। এটা হলো হর, এটা হলো লব। তাহলে কি বললো? সংজ্ঞার সাথে দেখো মিলে যাচ্ছে যে একটা পূর্ণ সংখ্যার সাথে পূর্ণ সংখ্যা বা সমস্ত একটা পূর্ণ সংখ্যার সাথে আরেকটি প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকলে তাকে কি বলে? মিশ্র ভগ্নাংশ বলে। ওকে,
তাহলে তোমরা কি বুঝলে যে ভগ্নাংশ তিন প্রকার, একটা হলো প্রকৃত ভগ্নাংশ, একটা অপ্রকৃত ভগ্নাংশ এবং আর একটা মিশ্র ভগ্নাংশ। আবার খেয়াল করো, তোমরা বই বের করবে 45 পৃষ্ঠা, দেখো সেখানে লেখা আছে ভগ্নাংশ। তাহলে কি হচ্ছে, ভগ্নাংশ তিন প্রকার। প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? যে ভগ্নাংশের লব ছোট হর বড় তাকে প্রকৃত ভগ্নাংশ বলে, যে ভগ্নাংশের লব বড় হর ছোট তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। এবং একটি পূর্ণ সংখ্যার সাথে যদি একটি প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকে তাহলে তাকে আমরা তখন কি বলবো? মিশ্র ভগ্নাংশ। তো এই ভগ্নাংশগুলো তোমার কুইজ আকারে আসতে পারে, সংক্ষিপ্ত প্রশ্নে আসতে পারে। আবার সৃজনশীল প্রশ্নের ক নাম্বারে যে কোনো একটা দিয়ে প্রকৃত ভগ্নাংশ কাকে বলে বা অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে, মিশ্র ভগ্নাংশ বলতে কি বোঝো, উদাহরণ দাও, প্রকৃত ভগ্নাংশের দুটো উদাহরণ দাও, অপ্রকৃত ভগ্নাংশের উদাহরণ দাও, তোমরা লট অফ উদাহরণ দিতে পারবে। তো এখন এই ভগ্নাংশের যোগ বা বিয়োগ আসে। তো তোমরা পূর্বের ক্লাসে 3-4 অবশ্য যোগ বিয়োগ করছো, যে যোগ বিয়োগের কিছু কঠিন অংশ, সেই কঠিন অংশগুলো দু একটা আমি তোমাদেরকে দেখাবো এবং এটা থেকে তোমরা ফুল বুঝে যাবে আমার মনে হয়। তো দেখা যাক, এখানে অনেক সময় 1 বিয়োগ 7/8 থাকে। 1 বিয়োগ 7/8 আসলে এই একটা পূর্ণ সংখ্যা। আর সবসময় অলওয়েজ রিমেম্বার দ্যাট, সবসময় পূর্ণ সংখ্যার নিচে কিন্তু একটা 1 থাকে। পূর্ণ সংখ্যার নিচে কি থাকে? একটা 1 থাকে সব সময়। যে কোনো পূর্ণ সংখ্যার নিচে, 4 একটা পূর্ণ সংখ্যা, এর নিচে কিন্তু মনে মনে আমরা 1 ধরতে পারবো, কারণ পূর্ণ সংখ্যার নিচে 1 থাকে, সেই 1 দেখা যায় না, সেই 1 লেখা হয় না। কিন্তু যে কোনো পূর্ণ সংখ্যা, একটা বাড়ি যদি পূর্ণ সংখ্যা থাকে, ওই বাড়ির নিচেই কিন্তু ওই পূর্ণ সংখ্যা কিন্তু 1 নিচে ধরা হয়, তার হর 1 ধরা হয়। তো এখানে 1 আছে, 1 ব্র্যাকেট হলো পূর্ণ সংখ্যা, এটা লব আছে, এর নিচে মনে করি 1 আছে। এখন যখন আমরা এটা বিয়োগ করতে যাব তখন অবশ্যই আমরা আগে লসাগু গসাগু করে আসছি। তাহলে 1 আর 8-এর লসাগু অবশ্যই তোমরা জানো যে 1 আর 8-এর লসাগু 8 হবে, কারণ এখানে 1 কোনো মৌলিক বা যৌগিক সংখ্যা নয়, সেজন্য এটা সরাসরি গুণ। 1-এর সাথে 8 গুণ করলে 8 হয়। এখন 1 দিয়ে 8কে ভাগ করব, নিয়ম কি? হর দিয়ে হরকে ভাগ, এটা হর আছে কারণ এখানে দাগ আছে, যখন এই দাগ এটা কিন্তু ভাগ বলা হয়, ডিভাইডেশন। তো এটাও হর, এটাও হয়। এই হর দিয়ে হরকে ভাগ, 1 দিয়ে 8কে ভাগ করলে 8 হয়। এবার 8 দিয়ে আমরা 1কে গুণ করলে কথায় 8 হয়। বিয়োগ, আমি আবারও বলছি, এটা 7/8 আছে। তো 8 হর দিয়ে হরকে ভাগ, 8 দিয়ে 8কে ভাগ করবো, তো 8 দিয়ে 8কে ভাগ করলে 1 হয়, এবং 1 দিয়ে যদি 7কে গুণ করি তাহলে 7 হয়। তাহলে এটা কি হচ্ছে? বিয়োগ করলে 1/8। 1/8 অবশ্যই বুঝতে পারছো তোমরা। তো এই ধরনের আরও আসতে পারে যোগ বা বিয়োগের ক্ষেত্রে। যদি এখানে যোগ চিহ্ন থাকতো, যোগ হতো, যোগ হলে এখানে কি হতো? দুটো যোগ হতো 15 হতো, এবং 15 লব, এটা বড়। তো আমি আগেই বলেছি যে অপ্রকৃত, এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ, কারণ 8 ছোট, 15 বড়, লব বড়, হর ছোট, এটা অপ্রকৃত ভগ্নাংশ। এটাকে অপ্রকৃত ভগ্নাংশের অপর নাম কি তোমরা অবশ্যই জানছো? অপ্রকৃত ভগ্নাংশের অপর নাম হলো মিশ্র ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশের অপর নাম কি? অপ্রকৃত ভগ্নাংশের অপর নাম মিশ্র ভগ্নাংশ। সো তোমাকে এটা অবশ্যই খেয়াল করতে হবে। তো আমরা এখন দেখি, যোগ বিয়োগ দুটো গেল। এখন আমরা যে এই লসাগু গসাগুর অনেক বড় বড় যোগ বিয়োগ থাকে, এগুলা যোগ বিয়োগ তোমরা করে নেবে। আবার অনেক সময় পূর্ণ একটা পূর্ণ সংখ্যা থাকে, সেই পূর্ণ সংখ্যাকে কি করে? 6-এর কয়ের 6-এর ক অনুশীলনী, এখানে লেখা আছে যে অপ্রকৃত ভগ্নাংশ প্রকাশ করো। অপ্রকৃত ভগ্নাংশ প্রকাশ, এখানে মিশ্র ভগ্নাংশ আছে। মনে করো 20/1/2, 20/1/2, তাহলে এর অপ্রকৃত ভগ্নাংশ কি? এটা করতে গেলে কি করতে হয়? যে পূর্ণ সংখ্যার সাথে পূর্ণ সংখ্যা গুণ হর যোগ লব, পূর্ণ সংখ্যা গুণ হর যোগ লব। 20 দোকানে কত? 20 দোকানে 40, 40 একে যে 41/1, 41/2, 41/, আবার অনেক সময় থাকে 3/4/3, 3/4/5, 3/4/5 এমন থাকতে পারে। তাহলে কি করবো আমরা? 3-এর সাথে পূর্ণ সংখ্যার সাথে হর গুণ করবো, 3×5 = 15, 15-র সাথে 4 যোগ করলে কথায় 19 হয়, 19/5। এটা হলো মিশ্র ভগ্নাংশকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ প্রকাশ করছি। আর 2 নম্বরে কি বলছে? মিশ্র ভগ্নাংশের পূর্ণ বা লঘিষ্ঠ আকারে। লঘিষ্ঠ অবশ্যই তোমরা জানো, লঘিষ্ঠ মানে কাটাকাটি করা। বাংলা একটা সহজ একটা ভাষা, যে লঘিষ্ঠ মানে কাটাকাটি করা। তো আমরা এটা কি করব? কাটাকাটি করব। অথবা যদি কাটাকাটি করা যাবে না, লঘিষ্ঠ করা যাবে না, সেটাকে আমরা পূর্ণ করব। যেমন এখানে একটা লেখা আছে 7/3 1 নম্বরে, 2-এর 1 নম্বরে,
2 1 নম্বরে লেখা আছে যে 7/3 এটা নিশ্চয়ই অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশকে আমরা কি করব, মিশ্র ভগ্নাংশ করব। 7/3কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে কি হচ্ছে, 7 দোকানে 3 দোকানে 6 1 থাকে, 6 1 থাকে। তো এটা নিয়ম লেখার নিয়ম হলো এই 2 এর মাঝামাঝি ডিভাইডেশন দিতে হবে, দিয়ে উপরে ভাগশেষ থাকবে, নিচে হলো ভাজ্য চলে আসবে। নিচে কি আসবে, নিচে ভাজ্য আসবে, 3 আসবে। 2 পূর্ণ 1/3, 2 পূর্ণ 1/3 এটাকে বলা হয় কি, যে অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করা। আবার অনেক সময় কি লঘিষ্ঠ, যেমন লেখা আছে 3 নম্বরে কি আছে 36/9, 36/9, তাহলে 9 কে 9, 9 কে 9, 4 নং 36, তাহলে কত হলো 4 হলো। 9 কে 9, 4 নং 36, এটি কত হলো 4 হলো। এটি বলে লঘিষ্ঠ আকার করা, লঘিষ্ঠ ছোট ছোট করা। ক্লাস 3 4 এই কথাগুলো ছিল আর কি, এই অঙ্কগুলো ছিল লঘিষ্ঠ করা। তো আমরা এখন আরেকটা জিনিস মনে রাখবে, শেষের একটা অঙ্ক আছে, দেখো তোমরা সব অঙ্কগুলো একই ক্যাটাগরি একই রকম। শেষের একটা অংশ আছে যে গীতার কাছে 1/5/6 লিটার ও মামুনের কাছে 13/8 লিটার জুস আছে, কার কাছে কি পরিমাণ বেশি জুস আছে, কার কাছে কি পরিমাণ বেশি জুস আছে। তাহলে কাছে মামুনের কাছে, গীতার কাছে কিছু আছে এবং মামুনের কাছে কিছু আছে। এখন 2 জনের জুস কিভাবে আমরা কিভাবে করব, যে আমরা এটা যে 2 জনের জুস কার কাছে কতটুকু বেশি আছে বা কম আছে বা কতটুকু আছে, এই কথাটা বের করতে গেলে কতটুকু বের করতে হলে যোগ করলে হয়। কিন্তু বেশি বা কম যদি তুমি বের করতে চাও তাহলে তোমাকে এটা সমহর বিশিষ্ট ভগ্নাংশ করতে হবে। সমহর বিশিষ্ট ভগ্নাংশ করার নিয়ম আছে একটা, সেটা সমহর বিশিষ্ট ভগ্নাংশ হলো, তাহলে আমরা এখন লিখব হলো যে কি, গীতার কাছে জুস আছে কত, গীতার কাছে জুস আছে 1/5/6 লিটার বা 1/5/6 লিটার বা 6 কে 6 11/6 লিটার। আমরা পূর্ণ সংখ্যাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করে নিলাম। মামুনির কাছে জুস আছে 13/8 লিটার, মামুনির কাছে জুস আছে 13/8 লিটার। এখন এটা আমরা কিভাবে যোগ বা বিয়োগ করব, এটা তো আন্দাজে করা যাবে না। এখন তোমাকে লিখতে হবে সমহার বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করতে হবে। সমহার বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করার নিয়ম হলো 2টা ভগ্নাংশ হোক, 3টা হোক, 4টা হোক, একের অধিক হতে হবে। একের অধিক ভগ্নাংশে তোমার তখন কি করতে হবে, যে একের অধিক ভগ্নাংশের তোমার হরগুলার লসাগু বের করতে হবে। হরগুলোর কি করতে হবে, লসাগু বের করতে হবে। হর কি, এখানে হর হলো 6, এখানে হর হলো 8। এই হর দুটোর লসাগু বের করে আমরা কিভাবে করে একটু দেখো, টেকনিকটা অবলম্বন করবে, তবে গণিত তোমার কাছে সহজ হয়ে যাবে। এই চ্যাপ্টারে 6 অনুশীলনী 6 কয়ের এই অঙ্কটাই সবচেয়ে একটু জটিল অঙ্ক। তারপরে দেখো এবার তোমরা, তাহলে আমরা কি করব, 6 ও 8 এর লসাগু আমরা 6 আর 8 এর লসাগু বের করে নিই। 6 8, যদি আমি 2 দিয়ে দিই, 2 3 দোকানে 6, 4 দোকানে 8। একটা আমি আগেই বলেছি যে কখনো কোনো লসাগু করার সময় যদি নিচে একটা মৌলিক সংখ্যা, একটা যৌগিক সংখ্যা আসে, তাহলে সেটা আর কখনো লসাগু করা যায় না। তখন আমরা গুণ করব। দেখি লসাগু আমি আগে বলেছি এল কোয়ালিটি লসাগু, এটা এদিক থেকে এদিকে যাবে লসাগু, তাহলে কি হবে 2 গুণ 3 গুণ 4, 3 4 12, 12 দোকানে 24, তাহলে লসাগু কত হলো 24। সমাহার করবো আমরা এখন কিভাবে, দেখো এটা করার নিয়ম হলো, সমাহার করার নিয়ম হলো, আমরা গীতার লিখি, গীতার কি জুস আছে কতটুকু, গীতার জুস আছে তোমরা লিখে নেবে। গীতার জুস আছে কত, গীতার জুস আছে 11/6 লিটার। 11/6 সমান দিবে। তাহলে আমরা কি করব, হরের লসাগুকে আমরা এখানে হর দিয়ে ভাগ করব। তাহলে 24/6 সমান কত হয়, 4 6 24, 4। আমি যেভাবে করছি এভাবে করবে, 4 এই সেমিকোলন দিবে, দিয়ে আবার ভগ্নাংশটা লিখবে 11/6। একটু দাগটা বড় দিবে, কারণ এই ভাগফলটা লব এবং হরকে গুণ করতে হবে, কারণ এটাকে আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করছি। সুতরাং আমরা লব এবং হরকে একই সংখ্যা দিয়ে আমরা কি করছি, এটা আমরা গুণ করছি। তাহলে 4 গুণ 4, 4 4 44 বাই কত 24, 44 এত লিটার। তাহলে গীতার আছে কত, 44/24 লিটার।
তাহলে আমরা মামুনের এখানে মামুনের লাগবা, মামুনের কি আছে তাহলে কি বলো, মামুনের আছে হলো 13/8, 13/8 লিটার সমান, তাহলে 13/8কে কি করবো আমরা, যে 24/8 সমান সমান 3, 3 8 24, লসাগুকে আমরা হর দিয়ে ভাগ করেছি, লসাগুকে কি দিয়ে ভাগ করেছি, হর দিয়ে ভাগ করেছি, তাহলে আমরা কি করব 3 8 24, 3 হয়, আমরা সেমিকলনটা দিই, দিয়ে আবার ওই অঙ্কটা 13/8টা দাগটা বড় দেব, গুণ একই সংখ্যা দিয়ে 3 গুণ 3, 3 3 3 13 39, 39 3 8 24। এবার তোমরা খেয়াল করো যে এখানে 44-এ 24 লিটার এবং মামুনের 39/24 লিটার, দুটি ভগ্নাংশের হর কিন্তু একই। এইটা অবশ্যই তোমরা মনে রাখবে, যে এই সংজ্ঞাটা মনে রাখবে অবশ্যই। আমি দুইবার বলবো, খেয়াল করবে ভালো করে, টিভির দিকে খেয়াল করবে এবং খাতায় নোট করে নিবে। সেটা হলো একই হর বিশিষ্ট, কি বলা হলো, একই হর বিশিষ্ট যার লব বড় সেই ভগ্নাংশটি বড়। কি বললাম, একই হর বিশিষ্ট যে ভগ্নাংশের লব বড় সেটাই, একই লব বিশিষ্ট যে ভগ্নাংশের হর বড়, একই লব বিশিষ্ট যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটি বড়। তাহলে এখানে কি, এইটা 44 বড়, 39 ছোট, তাহলে সংজ্ঞাটায় কি আসে, যে যে একই হর বিশিষ্ট যার লাভ বড় সেই বড়। তাহলে কার আছে 44/24 লিটার বড়, এই 44/24 কোথা থেকে আছে, গীতার 11/6 থেকে আসছে, 11/6 থেকে আসছে। সো 11/6, তাহলে কার বেশি আছে, গীতার বেশি জোশ আছে। তাহলে গীতার বেশি জোশ আছে, কিভাবে আমরা লিখবো, যে 44/24 লিটার গ্রেটার দেন 39/24, তাহলে লিটার, তাহলে 44/24 গ্রেটার দেন 39/24, দুটো এক। তাহলে এখন কার বেশি আছে, আমরা তখন লিখতে পারি গীতা গ্রেটার দেন মামুন। তাহলে গীতার জুজ বেশি আছে, কতটুকু বেশি আছে, এই প্রশ্নটা সৃজনশীল আসতে পারে, কতটুকু বেশি আছে। তাহলে আমরা কতটুকু বেশি আছে সেই বেশিটা আমরা দেখি, এখানে বের করে কতটুকু বেশি আছে সেটা দেখা যাক। 40/24 বিয়োগ 39/24, তাহলে কি আছে এখানে দেখো, 24 লসাগু, 24 আর 24-এর লসাগু করলে 24 হয়, 24, তাহলে 24কে 24 এক হয় 44 বিয়োগ 39, তাহলে কি 5/24। তাহলে মামুনের চেয়ে গীতার কতটুকু জুস বেশি আছে, 5/24। ওকে, তাহলে এটা বুঝতে পারছো, ক্লিয়ার হয়েছে। এবার আমি তোমাদেরকে গুণ বা ভাগ সম্পর্কে একটা মৌলিক ধারণা দিব। মৌলিক ধারণা মানে কিভাবে গুণ করতে হয়, কিভাবে ভাগ করতে হয়। এই অঙ্কগুলো তোমাদের অনেক সময় আসে, কুইজ আসে, বড় আকারে আসে, এগুলো অবশ্যই তোমরা মনে রাখবে। তোমাদের পৃষ্ঠা নাম্বার বের করো, 63 পৃষ্ঠা, 63 পৃষ্ঠা আছে, হিসাব করো। এই হিসাব করো, এখানে লেখা দেখো আছে, গুণ আকারে আছে, হিসাব করো, গুণ আকারে আছে। তাহলে আমরা গুণের সময় কি করতে পারি, তোমরা বই ফলো করবে, বই দেখবে, যেহেতু তোমাদের সামনে সবার বই আছে। আমি আগেও বলেছি, আবারও বলবো, আগামীকালও বলবো, যে তোমাদের সামনে যখন যে বই করাবো সেই বইটা তোমরা বের করে রাখবে, তাহলে তোমাদের জন্য বেশ উপকার হবে। কারণ তোমরা তো সিলেবাস আকারে তোমাদেরকে আমি শেখাচ্ছি। তো যাক, এখন গুণ আছে, দেখো গুণে এখানে আছে, আমি 15 নম্বর 1-এর 15 নম্বর অঙ্কটা একটু ছেলেরা একটু ভগ্নাংশ যদি একটু বড় বা ছোট, বা ভগ্নাংশ যদি একটু পূর্ণ সংখ্যা আছে, ওরা ঘাবড়ে যায়, স্যার 15 নম্বর 16 নম্বর, স্যার 14 নম্বর, অমুক নম্বর, তেমন এই কঠিনগুলা বলতে থাকে। তা আমি জানি যে বাচ্চারা আমাকে, ঠিক আছে। তো তাহলে আমরা 15 নম্বর অঙ্ক দিই, 3 পূর্ণ 1/4, 3 পূর্ণ 1/4 গুণ 3 পূর্ণ 1/4 গুণ 2/13, 2/13, তাহলে 3 4 12, 12 রেখে কত 13/4 গুণ 2/13। তাহলে দেখো যে কাটাকাটি করার নিয়ম হলো লব আর হর, কাটাকাটি উপরে উপরে, লবে লবে হবে না।
লঘিষ্ঠ আকারে লবে লবে হবে না, হরে হরে হবে না, লব আর হর হতে হবে, সে যেদিকই হোক, সোজা হতে পারে, ক্রস হতে পারে, সোজা হতে পারে, তারপরে ক্রস হতে পারে। তাহলে কি হচ্ছে আমরা দেখি, দেখো 13 কে 13, 2 কে 2, 2 দুগুণে 4, তাহলে কত 1/2, জটিল অঙ্ক 1/2। আবার অনেক সময় পূর্ণ সংখ্যার সাথে গুণ আসে, অনেকজনই বোঝে না। দেখো 16 নম্বর অঙ্কটা তোমরা খেয়াল করো বই দেখে, 16 নম্বর আছে 10 গুণ 2 পূর্ণ 4/5, 10 গুণ 2 পূর্ণ 10 গুণ 2 পূর্ণ 4/5, 10 গুণ 2 পূর্ণ 4/5। তাহলে আমরা আগে পূর্ণটা ভেঙে নেব, পূর্ণটার কাজ করে নেব, পূর্ণ সংখ্যা। তো আমি আগেই বলেছি, প্রথমেই বলেছি, যে কোনো পূর্ণ সংখ্যার নিচে কিন্তু 1 থাকে, এটা অলওয়েজ রিমেম্বার দ্যাট হোয়েন ইউ ডু দ্য ডিভাইডেশন। যখন তুমি ডিভাইডেশন, ভাগ করার অঙ্ক করবা, ভগ্নাংশের অঙ্ক করবা, তখন তোমাকে অবশ্যই মনে রাখতে হবে যে কোনো পূর্ণ সংখ্যার নিচে অবশ্যই 1 ধরে নিতে হবে, নাহলে তোমার গণিত ভুল হয়ে যাবে, অঙ্ক ভুল হয়ে যাবে। সো দেখো এখন একটু, তাহলে 10-এর নিচে আমরা 1 ধরে নেব, যেহেতু এটা ভগ্নাংশের অঙ্ক, আমরা গুণ বা ভাগ করব, তখন 10-এর নিচে কি করব, 1 ধরে নেব। এমনকি প্রশ্ন করুন, স্যার 1 কোথায় পাওয়া গেল, ব্যাগ কোথায় পেলেন স্যার? হ্যাঁ, অবশ্যই প্রশ্ন আসতে পারে। এটা হলো গণিতের নিয়ম, গণিত শাস্ত্রের নিয়ম, যে কোনো পূর্ণ সংখ্যার নিচে আমরা 1 ধরবো, এটা নিয়ম। এটা নিয়ম তোমাকে ফলো, ইউ শুড ফলো দ্য রুলস অফ ম্যাথমেটিক্স। অবশ্যই তোমার উচিত তোমার ম্যাথমেটিক্সের নিয়মগুলো তোমাকে মনে রাখা, কারণ নিয়ম সূত্র তোমাকে মুখস্থ করতে হবে। অনেকে বলে যে গণিত মুখস্থ করা লাগে না, আমি তাদের সাথে একমত নয়। কারণ গণিত করতে গেলে অবশ্যই তোমাকে গণিত মুখস্থ করতে হবে, কারণ গণিত করতে গেলে কিছু সূত্র আছে, সূত্র ছাড়া পৃথিবী চলে না। সূত্র ছাড়া পৃথিবীতে সব কিছুই কিন্তু সূত্রের উপর ঘুরছে, সব কিছু। পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, সূর্য আলো দিচ্ছে, চাঁদ পৃথিবীর একটি গ্রহ, এই বিভিন্ন কিছু কিন্তু একটা সূত্রের মধ্য দিয়ে চলছে। সূত্র এদিক ওদিক হলে কিন্তু কি হয়, একটা হট্টগোল হয়, একটা কনক্লুশন, একটা দুর্ঘটনা ঘটে। সো সূত্র তোমাকে অবশ্যই মুখস্থ করতে হবে, গণিতের সূত্র অবশ্যই মুখস্থ করতে হবে, কারণ তোমাকে মনে রাখতে হবে এটা একটা সূত্র, যে কোনো পূর্ণ সংখ্যার নিচে 1 থাকে, এটাও একটা সূত্র। তো গুণ করি, গুণ এটি সূত্র। এবার সূত্রটা কি, অবশ্যই 2 5 দুগুণে 10, আমি 5 দুগুণে 10 আর 4 কত 14, এই 14 বাই কত, 14/5। এখন আমরা বলেছি হরে হরে কাটাকাটি করা যায় না, বা লঘিষ্ঠ করা যায় না, লবে লবে করা যায় না। সো আমরা এখন হরে আর লবে করব। দেখো 5 কে 5, 5 দুগুণে 10, তাহলে দেখো নিচে আছে কি, আমরা নিচে দেখি, উপরে নিচে কিছু নেই, সব 1 দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ বা ভাগ করলে সেই সংখ্যায় হয়। সো 1-এর সাথে এর কোনো মানে গড়মিল হবে না। সুতরাং 1-এর মূল্য আছে, অবশ্যই মূল্য আছে। 1 যদি কোনো পূর্ণ সংখ্যার নিচে থাকে, ওই 1-এর কোনো মূল্য থাকে না। কিন্তু 1 যদি কোনো পূর্ণ সংখ্যার উপরে থাকে, তাহলে সেটা ভগ্নাংশ হয়ে যাবে। তখন দেখা যাক 14 দুগুণে কত, 14 গুণে 28, 28 বাই কত 1। এখন এই 1 দিয়ে যদি 28কে আমরা ভাগ করি, তাহলে ওই 28 হবে। কোনো সংখ্যাকে যদি 1 দিয়ে ভাগ বা গুণ করা যায়, তাহলে ওই সংখ্যাটার কোনো পরিবর্তন হয় না। সো আমরা এখানে কি লিখবো, এই উত্তরটা হবে 28। তোমরা ভালো করে খেয়াল করবে। ওকে, এবার ভাগের কথা আসি। ভাগ, ভাগ মানে তো তোমরা জানো যে আমরা ভাগ কিন্তু সহজভাবে করতে পারি, কিন্তু এই ভগ্নাংশের ভাগ করতে গেলে একটু জটিল, একটু মাথায় তোমাকে এই মাথার ভিতরে তোমাকে একটু করতে হবে, মাথাটাকে একটু ভাজাতে হবে, না ভাজালে কিন্তু হবে না। তোমার মাথাটাকে একটু ঘোরাতে হবে, যে মাথাটা আমরা কি গুণ করলাম একভাবে, ভাগ আবার কীভাবে করবো। অবশ্যই প্রত্যেকটা নিয়মের একটা রুলস আছে, অবশ্যই সূত্র আছে, সূত্র তোমাকে চিহ্নিত করতে হবে, সূত্রকে তোমাকে মুখস্থ করতে হবে। সূত্র মুখস্থ না করলে কোনো অঙ্ক তুমি করতে পারবে না। ভাগের সময়, ভগ্নাংশের ভাগের সময় একটা নিয়ম আছে, নিয়মটা আমি বলছি। দেখো এখন আমরা চলে যাব এই ভাগের অঙ্ক 15 আর 16 নম্বর অঙ্কে। 15, আবারও বলি 15 আর 16 নম্বর অঙ্কে। সেটা হলো 15 নম্বর অঙ্কে কি বলেছে, 5 নম্বরের 15, 5 নম্বর 63 পৃষ্ঠার 5 নম্বরের অঙ্কর 15 নম্বর। 2 পূর্ণ 1/4, 2 পূর্ণ 2 সমস্ত 1/4 ভাগ, এই ভাগ চিহ্ন সবাই চিনো, ভাগ 2 পূর্ণ 1/4, সেম জিনিস, 2 পূর্ণ 1/4, একই কথা, একই রকম সংখ্যা দুটো। তো আমাকে এট ফার্স্ট তোমাকে করতে হবে, পূর্ণটা ভাঙতে হবে। তাহলে 4 দুগুণে 8 আর 1 কত, 9/4, ভাগ 4 দুগুণে 8 আর 1 9/4, আমার ভাগ হয়ে গেল। এখন ভাগ করলে, এটা ভাগ করলে যে কোনো জানো যে এটা থেকে এটাকে ভাগ করলে 1 হয়, কিন্তু ভগ্নাংশের জটিল ভাগ অনেক সময় আছে যে দুটি সংখ্যা 1 হয় না, তখন ভাগ করা কিন্তু কঠিন হয়ে যায়। তাই একটা নিয়ম আছে, এই 2/4 ভাগকে আমরা গুণ দিব, নিয়ম
ভগ্নাংশের সময় ভাগ্যে গুণ দিলে সংখ্যাটা ডানের সংখ্যাটা ডান দিকের সংখ্যাটা উল্টে যাবে। সবসময় মনে রাখবা, যেদিকে লিখছো তার ডান দিকে, ডন বাম দিকে। অনেকজন আবার বাম দিকের সংখ্যাটাও আমি দেখেছি পড়াতে যায় অনেক সময়, যখন আমি সরাসরি পড়াই তখন দেখেছি যে অনেক বাচ্চারা, অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, দে আর দ্য ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ইন গার্লস আর জেলা আর পুলিশ লাইন অ্যান্ড এনি কাইন্ডস অফ প্রাইমারি স্কুল, দে মেক দ্য সেম মিস্টেক্স। একই রকম তারা কিন্তু ভুল করে থাকে। সেটা কি হয়, 9/4 গুণ 4/8, 4/9 হবে। কি হবে, 4/9 হবে। কোনটা উল্টাবে, ডান দিকেরটা। আমি আবারও বলছি, সংখ্যাটা উল্টাতে হবে সবসময় ডান দিকেরটা। কোন দিকে, ডান দিকের সংখ্যাটা উল্টাতে হবে। তুমি যেন কখনো বাম দিকের সংখ্যাটা উল্টাবে না। বাম দিকের সংখ্যা উল্টালে কিন্তু অঙ্ক এলোপাথারি হয়ে যাবে। সো আমরা এখন কাটা করি, 9 × 9, 9 × 9, 4 × 4, 4 × 4, তাহলে কি হয় 1/1। এখন 1/1 সংখ্যা, এটা তুমি উত্তর রাখলে উত্তর দিবে, কিন্তু যখন যতদূর পর্যন্ত যে কোনো জিনিসের যতদূর পর্যন্ত তোমার সেই জিনিসটা যাবে ততদিন পর্যন্ত, সাপোজ তুমি ভাত খাচ্ছ, তো তোমার ভাত খাওয়ার একটা লিমিট আছে যে তুমি কতটুকু খাবা। এখন তুমি যদি অর্ধেক খেতে খেতে উঠে পড়ো, হয়তো তোমার বাবা বা মা তোমাকে বলে তুমি ভাত খেলে না কেন, বা তোমার কি হয়েছে, বা তুমি কি খারাপ লাগছে, এমন একটা প্রশ্নের সম্মুখীন হয়। কিন্তু তোমার মা তোমাকে ভাত দিয়েছে, তুমি কিন্তু ভাতটা যতটুকু খাও, যেভাবে খাও, সে এনি কাইন্ড, যে কোনো তরকারি, যে কোনো কিছু হোক না কেন, তুমি খাওয়ার পরে তুমি খাওয়াই উঠে পড়লে, তোমার মার কিন্তু আর কোনো প্রশ্ন থাকবে না যে তুমি ভাত খেলে না কেন। কি কিন্তু তোমার যে পরিমাণ ভাত প্রতিদিন দেয়, সেই পরিমাণ খেতে খেতে তুমি যদি অর্ধেক খেয়ে উঠে পড়ো, তোমার মা বাবা ভাই বোন যে কোনো লোকই তোমার পাশে থাকে, যে তোমাকে প্রতিনিয়ত তোমাকে এই খাবার পরিবেশন করে, সে তো অবশ্যই তোমাকে প্রশ্ন হবে তোমার কি হয়েছে, বা তোমার খারাপ লাগছে, তোমার বিভিন্ন প্রশ্ন করতে পারে, এবং সেই প্রশ্নে তুমি সম্মুখীন হও। তুমি তখন একের পর এক প্রশ্ন উত্তর দিতে থাকো। তো যতক্ষণ পর্যন্ত একটা গণিত যতক্ষণ পর্যন্ত করা যাবে, যতক্ষণ পর্যন্ত ফাইনাল না হবে, আমি চেষ্টা করবো গণিতটা সম্পন্ন করা, যেন কোনো শিক্ষক তোমার এই গণিতটার ভিতরে বলতে না পারে যেটা না এটা না এটা এটা যেত। তখন তুমি কি করবা, 1/1 = 1 লেখা যায়, কারণ 1-কে 1 দিয়ে ভাগ করলে 1-ই হয়। বুঝতে পারছো? বিশ্বাস। তো অনেক সময় কাটাকাটি হয়। এখানে দেখো, এখানে 14 নাম্বার একটা অঙ্ক আছে, 14 আছে, 13 আছে, 14। আমরা 14 নাম্বারে যাব। তোমরা বইতে দেখো 14 নাম্বার, 63 পেছা 14 নাম্বারে আছে যে 8 × 6/7, 8 × 6/7, 8 × 6/7, 14 নাম্বার অঙ্কে লেখা আছে 8 পূর্ণ সংখ্যা, 8 একটা পূর্ণ সংখ্যা, 8 পূর্ণ মানে 8 একটা পূর্ণ সংখ্যা ভাগ 6/7। তাহলে আমরা এটা কি করতে পারি, 8/1 নিচে ধরতে পারি। আমি বলেছি, আবারও বারবার বলি, কারণ এই অঙ্কটা সবচেয়ে বেশি জটিল, যে কোনো পূর্ণ সংখ্যার নিচে কিন্তু 1 থাকে। আমি বারবার রিপিট করছি, তার একই কারণ। তো আমরা ভাগ দিই 6/7, এটা ধরে নিলাম। এখন আমি কোনটা উল্টাবো, তোমরা সোনামণিরা অবশ্যই তোমরা বুঝতে পারছো, আমরা ডান দিকে উল্টাবো। কোন দিকে উল্টাবো, ডান দিকে উল্টাবো। তাহলে 8/1 গুণ 7/8 উল্টে গেল, 7/6, 7/6, 8/1 গুণ 7/6। আমার হর উপরে গেছে, লব নিচে আসছে, হর উপরে গেছে আর লব নিচে আসছে। তাহলে আমরা এখন কি দেখো, আমরা 8কে কাটাকাটি করতে পারি, 2 দিয়ে ভাগ করা যায়, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, তাহলে আর যায় না। তাহলে 4 7 28, 28 শেষ 3-এর সাথে 1 গুণ করলে 3 হয়। এখন দেখো এখানে লেখা আছে, এটা কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ আসছে। কি আসছে, যে অপ্রকৃত ভগ্নাংশ। তুমি কিভাবে বুঝলে অপ্রকৃত ভগ্নাংশ, যে এখানে 28 বড়, 3 ছোট, লব বড়, হর ছোট। সুতরাং অবশ্যই তুমি বুঝতে পারছো যে যার লব বড় হর ছোট তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। আমি একটা কথা বলেছিলাম যে অপ্রকৃত ভগ্নাংশের অপর নাম মিশ্র ভগ্নাংশ। তাহলে মিশ্র ভগ্নাংশ করার একটা নিয়ম তোমরা জানো, এটা আমরা ডান দিকে যে কোনো তোমার খাতার ডান দিকে একটা বক্স করে এটা দেখে দেব যে 28কে 3 দিয়ে ভাগ করো, 3 8 24, 3 9 27, 1 থাকে। তাহলে কত হয়, 3 9 27। তাহলে এখন আমরা কি লিখতে পারি, 9 পূর্ণ 1/3, 9 পূর্ণ 1/3। দেখো এটা কিন্তু 9 পূর্ণ 1/3 এসে গেছে, কারণ এটাকে ভাগ করছি 3 দিয়ে, 9 ভাগফল হয়েছে, 1 অবশিষ্ট আছে। তো এইটা 9 পূর্ণ 1/3। এই 9 পূর্ণ 1/3কে যদি তুমি আবার পূর্ণ সংখ্যা থেকে অপ্রকৃত ভগ্নাংশে যাও, তা আবার কিন্তু এই সংখ্যাটাই পাওয়া যাবে। যেমন 3 নং কত, 27, 27-এর সাথে 1 যোগ করলে কত, 28, 28/3। ক্লিয়ার? আমার মনে হয় যে তোমাদের এটা ক্লিয়ার হয়েছে। তো আমরা এখানে একটা অঙ্ক আছে, হিসাব করো। একটা অঙ্ক আছে কি, হিসাব করো। তো হিসাব করো অঙ্কের
9 নাম্বার অঙ্কে হিসাব করো, জটিল অঙ্ক উপরে যেগুলো সব যোগ বিয়োগ গুণ ভাগ তোমরা পারবে। 9 নাম্বার অঙ্কে দেখো লেখা আছে হিসাব করো, 2 নাম্বার করবো আমরা, 9 এর 2 নাম্বার। 9 এর 2 নাম্বার অঙ্কটা করবে, একটু খেয়াল করো বাবুরা। 9 এর 2 নাম্বার অঙ্ক সেটা হলো যে 9 এর 2 নাম্বার কে আছে 7/12, 9 এর 2 7/12, 12 ভাগ, প্রথমেই ভাগ আছে 7/12 ভাগ 2 পূর্ণ 1/3, 2 পূর্ণ 1/3 গুণ 2 পূর্ণ 1/3 গুণ 2/5, 2/5, 2/5। এখন এটাকে আমরা যদি আগে আমাদের সর্বপ্রথম কাজ হলো অঙ্কটার দিকে তাকাতে হবে, তোমাকে তাকে দেখতে হবে যে অঙ্কটা কি। আমার এখানে এটা পূর্ণ সংখ্যা আছে, এই পূর্ণ সংখ্যাটাকে আমি কি করব, পূর্ণ সংখ্যাটাকে আমি ভাগ করে নেব। ওকে, তাহলে 7/12 ভাগ 3 দুগুণে 6, 7/3 গুণ 2/5। এখন আমি আগেই বলেছি, কিছুক্ষণ আগে তোমাদেরকে আমি একটা কথা বলছি, সেটা হলো যে ভাগের সময় যদি আমরা ভাগটা ক্যালকুলেশন করি, হিসাব করি, এখানে লেখা আছে হিসাব করো, যখন আমরা হিসাবটা করব তখন কি হবে, ডান দিকেরটা, কোনটা, ডান দিকেরটা, ডান দিকেরটা তোমার সবসময় কি করতে হবে, উল্টায় যাবে, লব হর হবে, হর লব হবে। যেমন দেখো 7/12 আমরা গুণ দিলাম ভাগকে, তাহলে এবার কি হবে বাবুরা, অবশ্যই তোমরা বুঝতে পারছো 3/7 হবে, 3/7 গুণ 2/5, 3/7 গুণ 2/5। এবার আমরা লঘিষ্ঠ আকারে করব, দেখা যাক কিভাবে করি। এই 7 1 7, 7 1 7 করলাম, 3 1 3, 3 4 12 করলাম। এবার 2 দিয়ে কাটি, 2 1 2, 2 দুগুণে 4, তাহলে হচ্ছে 1/10। ক্লিয়ার? তাহলে কি করলাম দেখো, অঙ্কটা দেখো 7/12 ভাগ 2 পূর্ণ 1/3 গুণ 2/5, 7/12 ভাগ 7/3 গুণ 2/5। এখন তোমাকে করতে হবে 7/12 গুণ 3/7, 3/7 মানে উল্টাইয়া যাওয়া, একটা জিনিস উল্টে ধরা। এমন আছে সোজা করে, আমি এটা সোজা না করে আমি এটা উল্টে ধরছি, এর নাম হলো উল্টাইয়া যাওয়া। লব হর, হর লব, কাটাকাটি করি, 7 1 7, 3 1 3, 3 4 12, 2 1 2, 2 দুগুণে 4, নিচে আছে, উপরে আছে 1 1 1, 1 1 দ্বিগুণ করলে 1 হবে, আর এখানে আছে 2 আর 5, তাহলে 5 দুগুণে 10। ক্লিয়ার? আমার বিশ্বাস ক্লিয়ার। তো আমরা এখন একটা জিনিস মনে রাখবে তোমরা, আরেকটা জিনিস, এর মানে কিন্তু গুণ। এর কখনো যদি 20 এর এত অংশ, 20 এর 5/3 অংশ, বা 20 এর 3/8 অংশ, যখন এর কথাটা তোমার একটা সব বা বাক্যের ভিতরে থাকবে একটা শব্দের সাথে, তখন তোমরা মনে করবা ওই এরটা হলো গুণ। এই এরটা কেউ যদি ভাগ ধরো তাহলে তোমার অঙ্কে কিন্তু 0 এসে যাবে, এর মানে গুণ, এটা তোমরা খেয়াল করবে। তো আমরা এখন একটা জটিল, এই অঙ্কটা প্রায় সমাপনী পরীক্ষায় তোমাদের যে আসছে, সমাপনী পরীক্ষা যদি আসে, সমাপনী পরীক্ষা যদি হয় তাহলে তোমরা বুঝতে পারবা এই অঙ্কটা সৃজনশীল অঙ্ক আকারে আসে, এবং সৃজনশীল অঙ্ক আকারে অঙ্কটা আসে। যেমন লেখা আছে দেখো, সমাধান করো 10 নম্বরের 3 নম্বর, সাজ্জাদ সাহেবের 24,000 টাকা ছিল। সাজ্জাদ সাহেবের কত টাকা ছিল? 24,000 টাকা ছিল। সাজ্জাদ সাহেবের 24,000 টাকা ছিল। এই টাকাটা তিনি বিভিন্ন জায়গায়, আমি প্রথমেই বলেছি অংশ মানে কি, অংশ মানে একটা মূল থেকে তার ভাগ করা, মূল থেকে একটা বোর্ড, আমি একটা হোয়াইট বোর্ডে লিখছি, মার্কার বোর্ড, এই মার্কার বোর্ডে দেখো লেখা আছে একটা অংশ, আমি থিসিস মূল অংশ লিখেছি, এখানে তোমাদের অধ্যায়ের নামটা লিখেছি, এখানে ভগ্নাংশ কথা লিখেছি, এখানে পঞ্চম শ্রেণী লিখছি না, দেখো এখানে বিভিন্ন ভাগ, তাহলে মোট একটা বোর্ড একটা অংশ, এই মোট একটা বোর্ড একটা অংশকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করছি, এর নামে কিন্তু ভগ্নাংশ। তো একটা ফুল বোর্ডকে ভগ্নাংশ। সাজ্জাদ সাহেবের 24,000 টাকা আছে, এই টাকা থেকে তিনি এতিমখান, এই টাকা থেকে তিনি 5/12 অংশে এতিমখানায় দান করেছেন। কত অংশ দান করেছেন? এই টাকার, তিনি এই টাকার, দেখেছো টাকার র আছে, তাহলে এটি গুণ হবে, এই টাকার তিনি 5/12 অংশ এতিমখানায় এবং 3/7 অংশ শিক্ষা প্রতিষ্ঠানে দান করেছেন। কোন টাকা? 24,000 টাকায়। তো এই অঙ্কটা আসতে পারে কি, যে সাজ্জাদ সাহেব কত টাকা এতিমখানায় দান করেছেন। আবার 2 নম্বর আসতে পারে যে সাজ্জাদ সাহেব শিক্ষা প্রতিষ্ঠানে কত টাকা দান করেছেন। 3 নম্বরে গ নম্বর আসতে পারে, বা 3 নম্বর আসতে পারে যে সাজ্জাদ সাহেব মোট কত টাকা দান করলেন। 4 নম্বর আসতে পারে যে সাজ্জাদ সাহেবের দান করার পরে সাজ্জাদ সাহেবের কাছে কত টাকা অবশিষ্ট থাকলো। এখন এই অঙ্কটা আমরা ফুল অংশ স্টেপ বাই স্টেপ করবো, তাহলে দেখবা তোমরা সৃজনশীল অঙ্ক আসলে সো ইজি টু ডু ইট। আমার মনে হয় যে তোমরা একের সহজভাবে অঙ্কটা তোমরা সমাধান করতে পারবে। তো আমরা এখন খেয়াল করি, দেখো সাজ্জাদ সাহেব, তাহলে তোমরা লিখবা যে সাজ্জাদ সাহেব এতিমখানায় দান করলেন, সাজ্জাদ সাহেব এতিমখানায় দান করলেন, সাজ্জাদ সাহেব এতিমখানায়
এতিমখানায় দান করলেন কত টাকা? 24,000 টাকার 24,000 গুণ 5/12 অংশ 5/12 টাকা। তাহলে কত টাকা তিনি দান করছে? দেখো কত টাকা দান করছে। তাহলে এর মানে গুণ, এর নিচে 1 আছে, আমরা সে আগের দায় যাই। তা 12 কে 12 দুগুণে 24, 24 কাটলাম, তাহলে পাশে কটা শূন্য কাটা হয়নি? 3টা, তাহলে 3টা শূন্য দিয়ে দিলাম, তাহলে কত হলো? 2,000 টাকা। 24কে 12 দিয়ে ভাগ করলে 2,000, 3টা শূন্য পাশে চলে গেল, তাহলে আমরা 2,000কে যদি 5 দিয়ে গুণ করি তাহলে 10,000 টাকা। তাহলে সাজ্জাদ সাহেব এতিমখানায় দান করেছে কত? 10,000 টাকা। তাহলে সাজ্জাদ সাহেব, অঙ্কটা খেয়াল করো, বইয়ের দিকে তাকাও, শিক্ষা প্রতিষ্ঠানে দান করলেন কত? শিক্ষা প্রতিষ্ঠানে দান করেছে কত? 24,000 গুণ 3/8 টাকা। তাহলে এই 24,000-এর নিচে 1 ধরলে কি হবে? দেখো 8 × 8, 3 × 8 = 24, 3,000। তাহলে কত? 3,000-কে যদি 3 দিয়ে গুণ করি তাহলে কত হলো? মোট 9,000 টাকা। তাহলে সাজ্জাদ সাহেব এতিমখানায় দান করেছে 10,000 টাকা এবং শিক্ষা প্রতিষ্ঠানে দান করেছে 9,000 টাকা। তাহলে সাজ্জাদ সাহেব মোট কত দান করেছে? তাহলে সাজ্জাদ সাহেব যদি লেখো, তিনি মোট দান করেন, তিনি মোট দান করেন কত? তিনি মোট দান করেন 19,000 টাকা। 19,000 টাকা। তাহলে তিনি মোট দান করেন কত? তিনি মোট দান করেন 19,000 টাকা। এখন তিনি দান করেছেন, তার টাকার ছিল কত? 24,000, দান করেছে কত? 19,000 টাকা। তাহলে তার কাছে আর কত টাকা আছে? এখানে বলছে তার কাছে আর কত টাকা আছে। তাহলে তার কাছে টাকা আছে কত? লেখো বাবুরা, তার কাছে টাকা আছে 24,000 বিয়োগ 19,000 টাকা। তাহলে কত হলো? 5,000 টাকা। তাহলে তার কাছে কত টাকা থাকলো? এই যে 5,000 টাকা থাকলো। বুঝা গেছে অঙ্কটা? তাহলে অঙ্কটা কিভাবে আসতে পারে? সাজ্জাদ সাহেব এতিমখানায় কত টাকা দান করলেন? তাহলে এতিমখানায় দান করেছে 10,000 টাকা। সাজ্জাদ সাহেব শিক্ষা প্রতিষ্ঠানে কত দান করেছেন? সাজ্জাদ সাহেব শিক্ষা প্রতিষ্ঠানে দান করেছেন 9,000 টাকা। এমন বলতে পারে সাজ্জাদ সাহেব মোট কত টাকা দান করলেন? সাজ্জাদ সাহেব মোট দান করলেন 10,000 যোগ 9,000 সমান 19,000 টাকা। তাহলে সাজ্জাদ সাহেবের কাছে ছিল কত? টোটাল টাকাটা ছিল 24,000 টাকা। সাজ্জাদ সাহেবের কাছে কত থাকলো? সাজ্জাদ সাহেবের কাছে থাকলো 24,000 বিয়োগ 19,000 সমান 5,000 টাকা। এটা ভালো করে খেয়াল করবে, অঙ্কটা তোমরা বের করে নিয়ে বারবার প্র্যাকটিস করবে, ইনশাল্লাহ উপকার হবে। তো এখন আমরা গণিত ভগ্নাংশের সম্পর্কে এই স্বল্প পরিসরে বিস্তারিতভাবেই একটা ভগ্নাংশের অঙ্কে যতটুকু বলা যায়, আমার মনে হয় তোমরা যদি আমার লেকচারটা ফলো করো এবং তোমরা ফেসবুকে সত্য.com-এ সত্যখবর.com-এ তোমরা যদি দেখো বা এসকে টিভিতে আবার দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে আমার এই লেকচারগুলো দু একবার দেখলে দেখবা তোমার এই অঙ্কের জন্য বাড়িতে কোনো হোম টিউটার দরকার হবে না। ওকে, আচ্ছা, এবার আমরা তোমাদেরকে আমি কালকে লাস্টে শিখাইছি যে ডব্লিউএস কোশ্চেন। তোমরা অবশ্যই দেখেছো যে ডব্লিউএস কোশ্চেন। এই ডব্লিউএস কোশ্চেনে কালকে আমি হু এবং হুইচ আর হোয়াট সম্পর্কে বলেছিলাম। আজকে তোমাদেরকে আমি দু একটা আমরা এই ডব্লিউএস কোশ্চেন সম্পর্কে একটু আলোচনা করব। তার আগে আমি বলি, ডব্লিউএস কোশ্চেন করার সময় তোমাকে অবশ্যই মনে রাখতে হবে যে অক্সিলারি ভার্ব কি? এম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, ক্যান, কুড, নিড, ডু, ডিজ, ডাজ, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই কথাগুলোকে তোমাকে মনে রাখতে হবে। এই ওয়ার্ডগুলোকে, অক্সিলারি ভার্বগুলো তোমাকে অবশ্যই মুখস্থ করতে হবে। যাদের কাছে আমার শিট আছে তারা দেখবা যে শিটের শেষে, টেন্সের শেষে সবাই শেষে লেখা আছে। মনে রাখতে হবে যে অক্সিলারি ভার্বগুলো নিম্ন রূপ: এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, ক্যান, কুড। ওকে বাবুরা, এবার তাহলে আমরা হাউ দিয়ে যাব। ডব্লিউএস কোশ্চেনের ভিতরে হাউ একটা সংখ্যা। হাউ তাহলে কি হচ্ছে? হাউর ভিতর দেখো আছে, তোমরা একটু খেয়াল করো বোর্ডের দিকে। হাউ এর কিছু এইচ আর ডব্লিউ আছে, অবশ্যই এটা ডব্লিউএস কোশ্চেন। এটা নর্মাল কোশ্চেন, নটস এ নর্মাল কোশ্চেন, বাট ইটস আ ডব্লিউএস কোশ্চেন। তো আমরা ডব্লিউএস কোশ্চেনে এর অর্থ কি? হাউর অর্থ হলো কেমন, কত, কিভাবে, কত, কিভাবে, এই শব্দগুলো আসে। কেমন, কত, কিভাবে, এই শব্দগুলোর সাথে কিন্তু হাওয়ের সম্পর্ক। তাহলে একটা বাক্য যদি আমরা বলি যে রোহান ইজ হ্যাপি,
রোহান ইজ হ্যাপি। রোহান ইজ হ্যাপি, রোহান খুশি। টু সি, টু ওয়াচ দ্য প্রোগ্রাম। রোহান ইজ হ্যাপি টু ওয়াচ দ্য প্রোগ্রাম। এই অনুষ্ঠান দেখে রোহান খুব খুশি। আমি বাক্যটা সম্পূর্ণ না লিখে বলছি যে রোহান ইজ হ্যাপি টু ওয়াচ দ্য প্রোগ্রাম। এই প্রোগ্রামটা দেখে রোহান খুব খুশি। এখন হ্যাপির নিচে দাগ আছে, কার নিচে আন্ডারলাইন করা আছে আমি কালকে আবারও বলেছি, যার নিচে আন্ডারলাইন ইন্ডিকেট করা থাকবে সেইটাই কিন্তু তোমার ডবল কোশ্চেন থাকতে হবে। সেখানে সোজাসুজি কলম হাত দিয়ে বলতে হবে যে এখানে দিয়ে প্রশ্ন করতে হবে। কি দিয়ে প্রশ্ন করতে হবে? ডবল দিয়ে প্রশ্ন করতে হবে। কেমন করে প্রশ্ন করতে হবে? রোহান ইজ হ্যাপি টু ওয়াচ দ্য প্রোগ্রাম। রোহান ওয়াচ এই প্রোগ্রাম দেখে খুশি হচ্ছে, খুশি হয়। তাহলে রোহান কেমন? রোহান কেমন? হাউ ইজ রোহান? রোহান কেমন? রোহান কেমন? হাউ ইজ রোহান? তাহলে আমরা এটা কি করতে পারি? ডবল কোশ্চেন, হাউ ইজ রোহান? হাউ ইজ রোহান? হাউ ইজ রোহান? রোহান কেমন? রোহান খুশি। আবার আসতে পারে হাউ দিয়ে, আরও হাউ মেনি হয়, হাউ হাউ দিয়ে অনেক দেখো আরও আরও আসতে পারে যে মুন্নি উইল গো টু কুষ্টিয়া বাই অটো রিক্সা। বাই অটো রিক্সা। মুন্নি অটো রিক্সায় করে কুষ্টিয়ায় যাবে। কিসে করে যাবে? বাই অটো রিক্সা। বাই অটো রিক্সা। মুন্নি উইল গো টু কুষ্টিয়া বাই অটো রিক্সা। মুন্নি অটো রিক্সায় করে কুষ্টিয়ায় যাবে। এখন লেখা আছে অটো রিক্সা। কি লেখা আছে? অটো রিক্সার নিচে আন্ডারলাইন করা আছে। তাহলে তোমার প্রশ্ন করতে হবে এই অটো রিক্সার দিকে তাকেই। তাহলে তুমি যদি বলে করো মুন্নি কিভাবে কুষ্টিয়ায় যাবে? এখন মুন্নি কুষ্টিয়া আসার জন্য ব্যস্ত হয়ে গেছে, রোডের ওপর আছে, কিন্তু এই করোনাকালে লকডাউন চলছে, এখন কোনো অটো রিক্সা বা কোনো কিছু নাই বা কোনো কিছু। এখন কেউ জিজ্ঞাসা করছে তুমি কিভাবে কুষ্টিয়ায় যাবে? তখন বলছে আমি বাই অটো রিক্সা। তাহলে একজন বলছে মুন্নি কিভাবে যাবে? মুন্নি কিভাবে কুষ্টিয়া যাবে? মুন্নি অটো রিক্সায় করে কুষ্টিয়া যাবে। তাহলে আছে হাউ উইল মুন্নি গো টু, হাউ উইল মুন্নি গো টু কুষ্টিয়া? হাউ উইল মুন্নি গো টু কুষ্টিয়া? কুষ্টিয়া। হাউ উইল মুন্নি গো টু কুষ্টিয়া? মুন্নি কিভাবে কুষ্টিয়ায় যাবে? হাউ উইল মুন্নি গো টু কুষ্টিয়া? তাহলে উত্তর পাওয়া গেল কি? বাই অটো রিক্সা। বাই অটো রিক্সা। হাউ দেয়ারও আছে, হাউ মেনি টাকা, হাউ মেনি মান্থস, দেয়ার আর 12 মান্থস ইন এ ইয়ার। লেখা আছে, অনেক সময় দেখা আছে না যে আমাদের 7 দিনে 1 সপ্তাহ, 7 days মেক এ ইয়ার। আবার আসতে দেয়ার আর 12 মান্থস ইন এ ইয়ার, 12 মাসে 1 বছর। হাউ মেনি মান্থস আর দেয়ার ইন এ ইয়ার, হাউ মেনি ডেজ আর দেয়ার ইন এ উইক, এমন হতে পারে। অথবা তুমি তোমার বাবার কাছে টাকা চাও, আই ওয়ান্ট 500 টাকা, আই ওয়ান্ট 1200 টাকা, আমি 1200 টাকা চাই, তো আমি স্যারের বেতন দেবো বা এই করবো, এখানে টাকা। তাহলে তোমার আব্বু তোমাকে প্রশ্ন করছে হাউ মেনি টাকা ডু ইউ ওয়ান্ট? হাউ মেনি টাকা ডু ইউ ওয়ান্ট? তুমি কত টাকা চাও? বলতে পারে যে আই ওয়ান্ট 1200 1300 টাকা, 1300 টাকা, আমি 1300 টাকা চাই, 1300 টাকা চাই। সে বলছে আমি 1300 টাকা চাই। তাহলে তুমি কত টাকা চাও? হাউ মেনি টাকা ডু ইউ ওয়ান্ট? হাউ মেনি টাকা ডু ইউ ওয়ান্ট? হাউ আর ইউ? অনেক সময় বলে আই এম ফাইন। কি বলে? আই এম ফাইন, আমি ভালো আছি। তাহলে এই যে ফাইনের নিচে দাগ থাকে, তাহলে হাউ আর ইউ? তুমি কেমন আছো? কি লিখে আমরা হাউ আর ইউ? হাউ আর ইউ? তুমি কেমন আছো? আমি ভালো আছি। উত্তর হচ্ছে কি আমি ভালো আছি। আবার 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 বলা হয় হাউ আর ইউ? তুমি কেমন আছো? তোমাদের বয়স, ম্যাক্সিমামের বয়স এখন 10, 11, 12। তুমি বলছো আই এম 10 years old, আই এম 12 years old, আই এম 11 years old। এই কথাগুলো বলতে পারো, আই এম 11 years old। আমার বয়স 11 বছর। তোমাকে কেউ হয়তো তোমাকে প্রশ্ন করতে পারে হাউ ওল্ড আর ইউ? তোমার বয়স কত? তুমি তখন বলছো আমি 11 years old। তখন তুমি প্রশ্নের উত্তর দিতে পারছো হাউ ওল্ড আর ইউ? আই এম 12 years old। হাউ ওল্ড আর ইউ? আই এম 11, আই এম 10 years old। এই কথাটা আসতে পারে। তো এইভাবে হাউ আর দে, তারা কেমন? দে আর ভেরি গুড পারসন। তাহলে হাউ আর দে, তারা কেমন?
যদি তারা ভালো হয় তাহলে বলবা হাউ আর দে, তারা ভালো, দে আর গুড, হাউ আর দে, তারা কেমন, দে আর ক্রুয়েল, তারা হিংসুটে, এই কথাগুলো আসতে পারে। দি স্কাই ইজ ব্লু, এটা প্রায় আসে, দি স্কাই ইজ ব্লু, স্কাই কেমন, তাহলে ব্লু নিচে দাগ, হাউ ইজ দ্য স্কাই, হোয়াট কালার ইজ দ্য স্কাই, তাও হাউ ইজ দ্য স্কাই, হাউ ইজ দ্য স্কাই, আকাশ কেমন, আকাশ কেমন, আকাশ মেঘাচ্ছন্ন, আকাশ ক্লাউডি হতে পারে, মেঘাচ্ছন্ন, আকাশ পরিষ্কার, দি স্কাই ইজ ক্লিয়ার, this sky is blue, this sky is blacky with clouds, this sky is black with clouds, this sky is clear, this sky is white, this sky is clear with the light of the moon, চাঁদের আলো কি আছে, আকাশ পরিষ্কার লাগছে, তা হাউ ইজ দ্য স্কাই, এগুলো হাউ দিয়ে করতে হয় আর কি, তোমরা অবশ্যই এটা বুঝতে পারছো। এখন আমি তোমাদেরকে করাবো হাউ, হোয়াট, হু গেল, এবার আমরা দেবো হলো হোয়েন দিয়ে ডব্লিউএস কোশ্চিন। হোয়েন অবশ্যই হোয়েন তোমরা জানো, হোয়েনকে সময় উল্লেখ করে, হোয়েন অর্থ কি সময়, হোয়েন অর্থ কি, হোয়েনটা কি করে, হোয়েনটা সময় উল্লেখ করে, কি করে, সময় উল্লেখ করে, হোয়েন সময়, অর্থাৎ কখন। একটা বাক্যে যদি কখন বা সময় কথা উল্লেখ থাকে তখন সেই বাক্যে তুমি ডব্লিউএস কোশ্চিন গেলে অবশ্যই তুমি সেটা কি করবা, সেটা তুমি হলো হোয়েন দিয়ে শুরু করবা। যেমন আমি বলি পৃথিবী gets up at 7 AM, পৃথিবী সকাল 7টায় ঘুম থেকে ওঠে। তাহলে হোয়েন কি হবে, এখানে হয়তো বললো যে এই আন্ডারলাইন করা থাকো 7 AM, 7 AM মানে সকাল 7টা, যদি 7 PM থাকে সন্ধ্যা 7টা, PM AM অবশ্যই তোমরা এটা মনে রাখবে যে পৃথিবী গেটস আপ অ্যাট 7 AM। যদি এটা ডব্লিউএস কোশ্চিন করো তাহলে কি হোয়েন ডাজ পৃথিবী, ডাজ কেন হলো, আমি আগেই বলেছি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে ভার্বের শেষে যদি এস বাই এস থাকে ডব্লিউএস কোশ্চিন করতে গেলে তোমাকে ধার করতে হবে। যখন এখানে এস বাই এস থাকবে তখন ডাজ দিতে হবে, যখন এস বাই এস না থাকবে তখন ডু দিতে হবে, আর যখন ভার্বের পাস্ট ফর্ম থাকে অবশ্যই তোমাকে ডিড দিতে হবে। আমি আবারও বলছি তোমাদেরকে, দুইটা টেন্সের কোনো অক্সিলারি ভার্ব থাকে না, একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, একটা পাস্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব কি, ডু বা ডাজ, পাস্ট ইনডিফিনিটের অক্সিলারি ভার্ব ডিড, আর বাদ বাকি যে 10টা টেন্স আছে, মোট 12টা টেন্সের ভিতরে প্রত্যেকটা টেন্সের কিন্তু অক্সিলারি ভার্ব আছে। সো এখানে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নেই। এম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, ক্যান, কুড, নিড, ডু, ডিস, ডাজ, এর কোনো অংশটাই নাই এখানে, কোনো অক্সিলারি ভার্বটাই নাই। সুতরাং তোমাকে তখন ভার্বের দিকে তাকাতে হবে, ভার্বের দিকে তাকে দেখছো এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, পৃথিবী থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সো এর সাথে গেট ছিল, গেটের সাথে কি হচ্ছে, গেটস হয়েছে। তাহলে অবশ্যই যখন এস বাই এস থাকবে তার অক্সিলারি ভার্ব হবে ডাজ। আর ডব্লিউএস কোশ্চেন করার নিয়ম হলো ডব্লিউএস কোশ্চেনের পরেই তোমাকে কি করতে হবে, অক্সিলারি ভার্ব বসাতে হবে। তাহলে এখানে কখন কথাটা আসছে, তাহলে আমরা এখন কি করব, আমরা এখন হোয়েন দিব, হোয়েনের পর অক্সিলারি ভার্ব দিতে হবেই হবে, অক্সিলারি ভার্ব অবশ্যই তোমাকে অক্সিলারি ভার্বটা ফলো করতে হবে। হোয়েন ডাজ পৃথিবী, হোয়েন ডাজ পৃথিবী গেট আপ। এই যে আমার কিছু প্রিয় স্টুডেন্ট আছে, আমি তাদের হয়তো নাম বলবো না, হোয়েন ডাজ পৃথিবী গেট আপ, তারা সবাই দেখছে। তো হোয়েন ডাজ পৃথিবী গেট আপ, অনেক বাচ্চারা কি করে এখানে ডাজ দেয়। স্যারে বলেছে যে এস বাই এস থাকলে ডব্লিউএস কোশ্চেন করার সময় অক্সিলারি ভার্বে এখানে কি হয়, ডাজ হয়। আবার তারা কি করে এখানে আবার এসটাও দিয়ে দেয়, এই এসটা এখানে আসে, হবে না। একটা বাক্যে একই জিনিস দুইবার ব্যবহার করা যাবে না, একটা বাক্যে দুটো ভার্ব ব্যবহার করা যাবে না। যদি তুমি এন্ড, বাট, অর, কমা এগুলো না দাও তাহলে দুটি ভার্ব ব্যবহার করা যাবে না। এখানেও ঠিক তাই, যে ডাজ এবং গেটস একসাথে হবে না। এখানে যদি ডাজ এবং গেট একসাথে হবে না, তাই এখানে কি হয়ে গেছে, গেট হয়েছে। এই মূলত এস থেকে ডাজ আসছে, যখনই এস থেকে ডাজটা এখানে চলে আসছে, এস থেকে ডাজ যখন এখানে চলে আসছে, সুতরাং তোমাকে এই এসটার এখানে হবে না, খুব ভালো করে মনে রাখবে। এবং পাস্ট টেন্সের ক্ষেত্রেও তাই ঘটে। আমি একটা দিচ্ছি, দেখো তোমরা তাহলে আরো বুঝতে পারবে। জিসান went to his village at noon. জিসান দুপুরে
গ্রামে যাবে, তার গ্রামে যাবে। জিসান এখন সকালবেলা উঠে দেখছে কোনো নেই, লকডাউন চলছে, বাজারঘাটে সব বন্ধ, ওরা হয়তো ভাড়া থাকে বা কুষ্টায় যে কোনো কারণে আসছে, তো যাক ওরা থাকে, ওরা এখন আসছে, এসে এখন কি করছে যে সে কোথায় যাবে, তার বাড়িতে যাবে, গ্রামের বাড়িতে যাবে। তো জিসান ওয়েন্ট টু হিজ ভিলেজ অ্যাট নুন, সে দুপুরবেলা বাড়ি চলে যাবে। তো কখন এখানে দেখো অ্যাট নুন আছে, সময়ের কথা উল্লেখ আছে, তাহলে এটা কি হবে, এটা হোয়েন হবে। তাহলে হোয়েন হলে কি হবে দেখো তো, তাকে একটু দেখো ভালো করে। তাহলে হোয়েন দিব, when দেওয়ার পরে এখানে there is no auxiliary verb in this sentence because it's a past indefinite tense। এখানে কোনো auxiliary verb নেই, কারণ এখানে কোনো auxiliary verb নেই বলে এখানে কি আছে, এটা past indefinite tense। তো past indefinite auxiliary verb আমি প্রায়ই বলছি, তোমাদের কয়দিন ধরে বলছি, তো অবশ্যই খেয়াল করবে। বাকি যে সময়গুলোতে আমি ইংরেজি করব, পরে যখন ইন্টারমিডিয়েট বা এসএসসি লেভেল আলাদের গ্রামার করব, তখন তোমাদেরকে তোমরা শুনবে যে দেখবে যে আমি সেখানে বলছি যে এখানে দুইটি টেন্সের অগ্রে ভাব দেওয়া থাকে না, একটা পাস্ট ইনডিফিনিট টেন্স, একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। নিশ্চয়ই এটা তোমরা দেখে বুঝতে পারছো, গো এর পাস্ট টেন্স হলো ওয়েন্ট। সো এই ওয়েন্ট থাকার কারণে এখানে কোনো অগ্রিল ভাব নেই। যখনই কোনো অগ্রিল ভাব থাকবে না, তখন তোমাকে একটা অগ্রিল ভাব ধার করতে হবে। সেই ধার করা অগ্রিল ভাবটার নাম হলো ডিড। পাস্ট ইনডিফিনিট টেন্সের একটা অগ্রিল ভাব ধার করতে হয়, নিয়ে আসতে হয়, সেটা হলো ডিড। এবং এই ডিড নিয়ে আসার পরে এই ডিড, অনেক বাচ্চা দেয়ার আর সো মেনি স্টুডেন্টস আছে, অনেক বাচ্চা আছে যে তারা ম্যাক্সিমাম এই জিনিসটা ভুল করে, এবং এটার নাম আমি দিয়েছি যে সার্বজনীন ভ্রান্ত নিরীক্ষণ। প্রায় এটা ভুল করে, সার্বজনীন সবাই এটা ভুল করে। যেমন আমরা সবাই ভুল করি সূর্য পূর্ব দিকে ওঠে এবং পশ্চিম দিকে অস্ত যায়। আমরা দেখি যে সূর্য ঘুরতে 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 এই দিক দিয়ে যে কোথায় যাচ্ছে, পশ্চিম দিকে যাচ্ছে। এর নাম হলো সার্বজনীন ভ্রান্ত নিরীক্ষণ। আসলে সূর্য তো ওঠেও না ডোবও না, সূর্য কি হয়, ওঠেও না ডোবো না, কিন্তু আমরা সবাই ভুল করে দেখছি সূর্য আর একদিকে চলে যায়। আসলে তা না, পৃথিবী তার ঘূর্ণায়ন পথে অক্ষপথে ঘুরছে, পৃথিবী সূর্যের চারিপাশে কেন্দ্র করে ঘুরছে। এই ঘুরতে 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 পৃথিবীর যে অংশটা সূর্যের দিকে যাচ্ছে সেদিকে কি হচ্ছে, দিন হচ্ছে, যে অংশটা সূর্যের দিকে যাচ্ছে না সেটা রাত হচ্ছে। এই জন্য আমরা কিন্তু যারা ছোট বড় আকারের অনেকজন আছে, যারা অনেক বয়োজ্যেষ্ঠ আছে, বুদ্ধি আছে, এবং তারা সবাই আমরা বলি সূর্য পূর্ব দিকে ওঠে এবং পশ্চিম দিকে আসতে যায়। এর নাম কিন্তু সার্বজনীন ভ্রান্ত নিরীক্ষণ। সার্বজনীন ভ্রান্ত নিরীক্ষণে এই ইংলিশ এটা আছে, যেখানে পাস্ট টেন্সে ডিড ব্যবহার করে। এই ডিড ব্যবহার করার পরে আমরা অনেক প্রিয় স্টুডেন্ট আছে যারা ডিড ব্যবহার করার পরেও আবার পাস্ট টেন্স ব্যবহার করে। তাহলে হোয়েন ডিড জিসান, আমি আবারও বলছি যে ডবলএস কোশ্চেনের পরেই কিন্তু কি হয়, অক্সিলারি ভার্ব হয়, শুধু একটা বাদে। সে একটা কি, সেই একটা হলো হু। এই হু এর পরে সরাসরি বাক্যটা বসে। আবার অনেক সময় হোয়াট এর পরে কিন্তু সরাসরি বাক্য বসে। অনেক সময় হোয়াট এবং হু সরাসরি যখন সাবজেক্ট হিসাবে বসে তখন বসে। আর বাদ বাকি ক্ষেত্রে সকল ডবলএস কোশ্চেনে কিন্তু কি হয়, যে ডবলএস কোশ্চেনের পরে অক্সিলারি ভার্ব আসে। যদি সেটা মডেল অক্সিলারি হতে পারে, আর সেটা অক্সিলারিও হতে পারে। মডেল অক্সিলারি যেমন ইজ আছে, হ্যাভ আছে, হ্যাজ আছে, আর আছে, অ্যাম আছে, ক্যান আছে, কুড আছে, এগুলাকে মডেল অক্সিলারি বলে। মেয়ে আছে, এগুলো মডেল অক্সিলারি। অনেক সময় মডেল অক্সিলারি বসে, নাহলে অক্সিলারি ভার্ব বসে। তাহলে হোয়েন ডিড জিসান, ওয়েন্ট জিসান, দেখো এখানে ওয়েন্ট আছে, তাহলে ওয়েন্টের মূল ফর্ম কি, ওয়েন্টের মূল ফর্ম গো। হোয়েন ডিড জিসান গো টু হিজ ভিলেজ। হোয়েন ডিড জিসান গো টু, এই যে অনেক ছেলেরাই লেখে এখানে ডিড লেখে, আবার এখানে যায় কি লেখে, ওয়েন লেখে। আমি আবারও বলছি, একই সেন্টেন্সে দুটি ফর্ম ব্যবহার করা যায় না। ডু এর পাস্ট ফর্ম হয়ে গেছে ডিড। আবার যদি তুমি ওয়েন্টের পাস্ট ফর্ম আবার ওয়েন্টই রাখো গো না রেখে, তাহলে তোমার অঙ্কটা, তোমার এই ইংলিশটা তোমার কি হয়ে যাবে, ভুল হয়ে যাবে অবশ্যই। তাহলে তোমরা খেয়াল করবে, যখন আমরা ডিড ব্যবহার করব তখন ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। যখন আমরা ভার্বের শেষে এস বাই এস থাকে তখন আমরা ডাজ ব্যবহার করব, তখন ওই ভার্বের এস বাই এস কিন্তু বসবে না, মূল ভার্বের এস বাই এস বসবে না। আর যখন আমরা ডিড ব্যবহার করব তখন ওই ডিড কিন্তু ডিডের কারণে মূল ভার্বটার কিন্তু আর পাস্ট ফর্ম বসবে না, সেটা প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে। বাবুরা ক্লিয়ার? আমার মনে হয় যে তোমাদের ক্লিয়ার হয়েছে। তোমরা একটু খেয়াল করো। আর একটা আমি আজকের দিনে আর একটা জিনিস আমি তোমাদেরকে শেখাবো, কারণ আজকে বিদ্যুতের গোলযোগের কারণে, বিদ্যুৎ বিভ্রান্তের কারণে আজ ক্লাস নিতে আমার একটু দেরি হয়েছে, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আর তোমরা অবশ্যই এসকে টিভি দেখবা, অন্য সময় দেখবা। আজকে বিকালে তোমাদের এক বড় ভাই, আমারই ছেলের মতো আমার হাতে গড়া জিনিস
রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে, ঢাকাতে কলেজে পড়ে, সে তোমাদের ফিজিক্স এবং কেমিস্ট্রি সম্পর্কে 3:30 সময় আলোচনা করবে, গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করবে। যারা ক্লাস 9-10-এ পড়ো তারা অবশ্যই ক্লাসটা দেখবে যে তোমাদের বাড়িতে একজন হোম টিচার 5,000, 6,000, 7,000 টাকা নিয়ে সে তোমার বাড়িতে দেখায়। আমার মনে বলে, টু মাই ওপিনিয়ন, ওই বাবু যা তোমাদেরকে করাবে, আমার ছেলে যা করাবে দেখবা সেই জিনিসটা তার চেয়েও কোনো অংশে কম হবে না, হয়তো সমান বা তার চেয়ে কম হবে না, কিন্তু তোমার কোনো পয়সা বা কোনো কিছু দেওয়া লাগছে না, কারণ এসকে টিভির মাধ্যমে তোমরা দেখছো। এবং এসকে টিভির যে পরিচালক আছেন, মালিক আছেন জনাব রিজু ভাইয়ের সৌজন্যে তোমাদেরকে দাঁড়ে দাঁড়িয়ে পৌঁছানোর জন্য ওনার একটা অনেক আশা, উনি অনেক বড় মনের মানুষ, ওনার এই বড় মন নিয়েই মানুষের দাঁড়ে এই শিক্ষা, করোনাকালে যে মানুষ শিক্ষা থেকে ডিপ্রাইভ হচ্ছে, বঞ্চিত হচ্ছে, মোস্ট অফ দ্য স্টুডেন্টস আর ডিপ্রাইভড ফ্রম পিওর এডুকেশন এনি আদার এডুকেশনাল ইনস্টিটিউশন। সেই কারণেই তিনি আমাদের মতো কয়েকজন শিক্ষককে না সামান্য ন্যূনতম নগণ্য শিক্ষককে দিয়ে তিনি কিছুটা মানুষের দ্বারে এই শিক্ষা পৌঁছানোর জন্য চেষ্টা করছে। আর আমরা তার কথাই বা তার আবেদনেই আমরা জাগ্রত হয়ে আমরা তার মাধ্যম দিয়ে আমরা দাঁড়ে এই চ্যানেল যতটুকু আমাদের মিডিয়া আছে ততদূর দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। সো এখন আমরা তোমাদেরকে লাস্ট একটা দেখাবো তোমাদের, সেটা হলো একটু ঘোরানো, দেখবা বাবারা একটু ঘোরানো, সেটা হলো হুম। এই হুম কিন্তু হু এর অবজেক্ট। হুম কি? হু এর অবজেক্ট হুম। হুম মানে কাকে বা কাহাকে, এটা একটা জটিল জিনিস, কাকে বা কাহাকে। যখন সাবজেক্ট ব্যবহার করা হয়, মনে রাখবে, লেকচারটা মনে ফলো করবে, ফলো মাই লেকচার উইথ ইউ। সেটা হলো তুমি ব্যক্তি কি, হু মানে কে, এই হু হলো সাবজেক্ট, এটা সাবজেক্টিভ কেস। হু কি? সাবজেক্টিভ কেস। আর এই হু এর অবজেক্ট হলো হুম। যেমন আমরা বলি আয়ের অবজেক্ট মি, উ এর অবজেক্ট আস, ইউ এর অবজেক্ট ইউ, হির অবজেক্ট হিম, শির অবজেক্ট হার, যে কোনো দের অবজেক্ট দেম, করিমের অবজেক্ট করিম, জিসানের অবজেক্ট জিসান, আপনের অবজেক্ট আপন, সাইমের অবজেক্ট সাইম, রোজার অবজেক্ট রোজা, যে কোনো নাম, নদীর অবজেক্ট নদী, সাকিবের অবজেক্ট সাকিব, যে কোনো জিনিসের নামে কি হয়, যে তোমার সেই নামে অবজেক্ট হয়। বাট হু এর অবজেক্ট তখন হুম। প্রত্যেকটা জিনিসের সাবজেক্ট এবং অবজেক্ট আছে, ইটের অবজেক্ট ইট হয়, দিসির অবজেক্ট দিসি হয়। তো এখানে হু এর অবজেক্ট হলো হুম, কাকে, এটা সবসময় অবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়। কিভাবে ব্যবহার করা হয় দেখো, হুমের পরে অক্সিলারি ভার্ব অবশ্যই আসবে। আই ওয়ান্ট, অনেকজন চাই, আর 2-4টা ছেলে দাঁড়িয়ে আছে, তো তার ভিতরে একজন পরিচিতি বা কাছের মানুষ বা আত্মীয় আছে, 4-5জন ছেলে আছে, যে সেখানে একজন আমি হয়তো বলছি, আমি আলফাত সারি হয়তো বলছি আই ওয়ান্ট সাকিব। আমি কাকে চাই? অনেকগুলো বাচ্চা আছে, 4-5জন বাচ্চা দাঁড়িয়ে আছে, আমি একজন হয়তো যাচ্ছে, আমার প্রয়োজন, আই নিড এনি কাইন্ডস অফ বয়, যে কোনো একটা ছেলেকে, এনিওয়ান, যে কোনো একটা প্রয়োজন। তো আমি তাকেই দেখছি যে 4জন আছে, আমার 4জনই পরিচিতি, 4জনই চেনা, 4জনই আত্মীয়, দে আর অল মাই আফটার মাই লাইফ, তারা আমার জীবনের কিন্তু সবাই আমার খুব কাছের। আমি হয়তো তার ভিতরে বলছি আই ওয়ান্ট সাকিব, আমি সাকিবকে চাই। কাকে চাই? আমি সাকিবকে চাই। তাহলে কাকে এখানে, তাহলে কি হুম, এই সাকিবকে, সাকিব অবজেক্ট। আমরা এখানে দেখেছি সাবজেক্ট ভার্ব অবজেক্ট। আমি যখন তোমাদেরকে টেন্স করাই তখন আমি এই কথাটা প্রায় লিখেছি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে এখানে সাকিবটা কি আছে? সাকিবটা অবশ্যই অবজেক্ট আছে। তাহলে হু এর অবজেক্ট কি? হোয়ের অবজেক্ট কিন্তু হুম। হোয়ের অবজেক্ট কি? হোয়ের অবজেক্ট হুম। তখন তোমাকে বসাতে হবে হুম। এবং ওয়ানটা কোন ভার্ব? ওয়ানটা হলো বেস ফর্ম। ওয়ানটা কি? ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো নিশ্চয়ই এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আবার কালকে আমি বলেছি স্টেটমেন্ট অ্যান্ড কোশ্চিন। যখন তুমি কোশ্চিন করবা আমি দিয়ে, যখন তুমি উত্তরে যাবে তখন তুমি উত্তরে তুমি, হোয়াট ডু ওয়ান্ট, তুমি কি চাও, যখন প্রশ্ন করো তুমি হয়ে যাবে, আইডা ইউ হবে, আইডা কি হবে? স্টেটমেন্টটা ইউ হবে, উইডা ইউ হবে, মিডা ইউ হবে, আজটা ইউ হবে। তাহলে কাছে যখন কোশ্চিন করবা, তাহলে আমরা যদি কোশ্চিন করি তাহলে কি হবে? হুম, যেহেতু সাকিব এখানে অবজেক্ট আছে, এখানে হুর অবজেক্ট কি আছে? হুম আছে। নিঃসন্দেহে তুমি যদি হু দাও, হু দিলেও হবে, তবে হুড একটু জটিল জিনিস, হুডা জটিল জিনিস। তখন তোমার মাথার ভিতরে গোলক ঢালা লাগবে যে ওখানে হু হলো, এখানেও হলো, কারণটা কি? তখন দেখা যাচ্ছে তুমি হুর পরে, যদি তুমি এখানে হু দাও, হু দিলে অবশ্যই এখানে অক্সিলারি ভার্ব আসতে হবে।
অনেক বইতে এটা করা আছে, যেমন বাজারে যে বইগুলা একটু বই পাওয়া যায়, অ্যাডভান্স আছে, নবদূত আছে, বা আরও অনেক লেকচার, এই বই বিভিন্ন ধরনের পাঞ্জারি বিভিন্ন যে বইগুলো আছে এই বইগুলোর ভিতরে হুদি করেছে অনেক সময়। তো হুদি করলে হবে, আবার তুমি ওখানে ঘুরি দিয়ে আছে, হু এবং হুম দুটি আছে, তবে হুম দিয়ে সহজ হয় জিনিসটা। তো আমরা যদি এখন হুম ব্যবহার করি তাহলে সাকিব এখানে অবজেক্ট, তাহলে অবজেক্টের জন্য হু যদি সাবজেক্ট হয় তাহলে অবজেক্টটা কি হুম, তাহলে আমরা এখানে হুম বসাবো, কে, কে ইংরাজি হুম, হুম কে, কে হলো মূল হলো হুম, কিন্তু কে মানে কাকে, আর তুমি কাকে চাও, প্রশ্ন হচ্ছে তুমি কাকে চাও, তাহলে বা আপনি কাকে চান, আমি যাচ্ছি সাকিব আসো তো, একজন শুনে স্যার আপনি কাকে চান, বা আত্মীয় আমাকে যে নাম ধরে, বা যে কেউ কাকে ফুপ্পা খালু মামা ভাই চাচা বিভিন্ন ধরনের, আপনি ভাই কাকে চান, খালু কাকে চান, ফুপ্পা কাকে চান, মামা কাকে চান, স্যার কাকে চান, এই কথাগুলো আসতে পারে। তখন আই হুম, হুম এখানে কি হবে, ডু হবে, কারণ ডু হবে, এই ওয়ানটা হলো ভার্বের বেস ফর্ম, প্রেজেন্ট ফর্ম। তো হুম ডু ই, আইটা আমি কালকে বলেছি যে আই থাকলে স্টেটমেন্টে যদি আই থাকে কোশ্চেন করার সময় ই হবে, হুম ডু ইউ ওয়ান্ট, হুম ডু ইউ ওয়ান্ট, তুমি কাকে চাও, তুমি কাকে চাও, আমি তখন উত্তরে বলছি আমি সাকিবকে চাই, আমি সাকিবকে চাই, সাকিব ইজ ভেরি ফাইন, সাকিব ইজ ভেরি ফাইন টু লুক অ্যাট, সাকিব দেখতে সুন্দর, তাহলে তুমি হাউ ইজ সাকিব, সাকিব দেখতে কেমন, তুমি কাকে চাও, হুম ডু ওয়ান্ট, তুমি কাকে চাও, এমন কথাগুলো আসতে পারে। তো এই যখন হুম ব্যবহার করবো তখন এটা অবজেক্ট হিসাবে আসে। আর একটা উদাহরণ আমি দেখাই তোমাদেরকে, তাহলে তোমরা একটু ক্লিয়ার হয়ে যাবে। নদী, নদী উইল হেল্প রোজা, নদী উইল হেল্প রোজা, এখানে দুইটাই কিন্তু নাম এবং দুইটাই থার্ড পারসন, একটা লোক দাদা, দুইটাই কিন্তু নাম। এখন তোমাকে দেখতে হবে নামের ভিতর কোন জায়গায়, কোন লাইনটা, কোন সেন্টেন্সটার কোন জায়গায়, কোন ওয়ার্ডে তোমার আন্ডারলাইন করা আছে বা বোল্ড কালি কালো কালো আছে। দেখো বইতে খেয়াল করো, বইতে হয় কালো কালো একটু মোটা অক্ষর আছে, অথবা তার নিচে আন্ডারলাইন করা আছে। তাহলে এখন কি আছে যে নদী উইল হেল্প রোজা, নদী কাকে 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 সাহায্য করবে, নদী রোজাকে সাহায্য করে, এনি কাইন্ডস অফ টপিক্স। হয়তো রোজা একটা জিনিস পাচ্ছে না, পড়াতে সাহায্য করতে পারে, হয়তো রোজা বাইরে যেতে পারছে না, ওকে সাথে করে নিয়ে বাইরে যাচ্ছে, অথবা রোজা একটা জিনিস বুঝতে পারছে না, তাকে বোঝাচ্ছে, এইভাবে হতে পারে। তাহলে সাহায্য করবে কিনা, নদী করবে। যদি নদীর নিচে দাগ থাকে তাহলে এটি হু হবে, এটি কারণ এটা সাবজেক্ট। আর এখন এটা এখানে নাই, এটা কি আছে, রোজার নিচে দাগ আছে, তাহলে এটা অবজেক্ট। তাহলে অবজেক্ট যখন হবে বলেছি তখন হু, সাবজেক্ট হলে হু, আর অবজেক্ট হলে পার হুম হবে। তাহলে হুম দিই, হুম। আমি আবারও বলি যে অক্সিলারি ভার্বের পরে আমি বলেছি যে ডব্লিউএস কোশ্চিনের পরেই অক্সিলারি ভার্ব হয় শুধু দুইটা ক্ষেত্রে বাদে, সেটা কি, একটা হু আর একটা হোয়াট। হুইসের পরে হয় কিন্তু, তবে হুইসের পরে সবসময় কিছু কিছু সময় একটু ঘুরি কিছু কিছু সময় হুইসের সাথে নাউন থাকে, হুইস স্কুল ডু ইউ রিড ইন, হুইস ক্লাস ডু ইউ রিড ইন, এই হুইসের সাথে হুইস বুক ডু ইউ ওয়ান্ট, হুইচ পেন ডাজ শি ওয়ান্ট, সে কি কোন কলমটি চাই, এই হুইচের সাথে অনেক সময় একটা নাউন যুক্ত থাকে, এই কারণে হুইচটা এটার বাদ। কিন্তু হোয়াট এবং হু অনেক সময় সরাসরি সাবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়। যেমন ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, ঢাকার নিচে দাগ, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, কুষ্টে ইজ এ ভেরি ফাইন টাউন, কুষ্টে ভেরি ফাইন ডিস্ট্রিক্ট, তাহলে কুষ্টার নিচে হোয়াট ইজ ফাইন টাউন, হোয়াট ইজ স্মল টাউন, এমন কথা আসতে পারে। তখন হোয়াট বা হুইস সরাসরি আসতে পারে, কিন্তু হুইসের পরে বেশিরভাগ ক্ষেত্রে হুইসের পরে একটা নাউন থাকে। এই জন্য হুইসের দিকে ব্যবহার করার সময় খুব খেয়াল করবে এটা নাউন আসবে কি আসবে না। তবে যেখানে দেখবা হোয়াট ব্যবহার করবা, হোয়াট অনেক সময় সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়, হোয়াট আবার অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়। কিন্তু হোয়াট যে শুধু সাবজেক্টই হয় তা না, কিন্তু হোয়াট সাবজেক্ট হয়, অবজেক্ট হয়। যখন হোয়াট সাবজেক্ট হবে, এই সাবজেক্টের যখন হবে সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হবে, হোয়াটের পরে কোনো পরিবর্তন হবে না। আর যদি হোয়াট অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয় তাহলে হোয়াটের পরে অবশ্যই তোমাকে অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে। তো আমরা এখন হুমের দিকে যাই। আমরা হুম তেই আমরা রোজা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এবং রোজা নদীও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। নদী রোজাকে সাহায্য করছে, এটা আমরা কি বলতে পারি, নদী সাবজেক্ট কর্তা, উইল হলো এ ভার্ব, হেল্প হলো মেন ভার্ব, আর রোজা হলো অবজেক্ট হলে কি হয়, হুয়ের অবজেক্ট, কিন্তু আমি আগেই বলেছি হুয়ের অবজেক্ট কি, হুয়ের অবজেক্ট হুম। সো আমরা এখন কি ব্যবহার করব, হুম ব্যবহার করব। তাহলে হুমের পরে কি আসবে, অক্সিলারি ভার্ব এখানে আছে, দেখো অক্সিলারি ভার্ব আসবে, তাহলে হুম উইল,
তারপরে সাবজেক্ট, কে আসবে সাবজেক্ট? রোজা। কে আসবে সাবজেক্ট? নদী আসবে। রোজা তো অবজেক্ট, রোজা কি অবজেক্ট? তাহলে হুম উইল নদী, নদী হেল্প, নদী হেল্প, নদী কাকে সাহায্য করবে? দেখ উত্তর পাওয়া গিয়েছে আমরা। নদী কাকে সাহায্য করবে? নদী রোজাকে সাহায্য করবে। বোঝা গেছে? আশা করছি তোমরা বুঝতে পারছো। তো অবশ্যই তোমরা আগামী ক্লাস আর 2-3টা আছে, যে আমি হুজ এবং হোয়ার, স্থান এবং হুজ এবং হোয়ার আছে আগামী ক্লাসে তোমাদেরকে। আগামীকাল 11টার ক্লাসে যদি আল্লাহ ভালো করে অবশ্যই তোমরা এসকে টিভি খুলবা 11টার আগেই। তোমরা দেখবা যে 11টায় আমি তোমাদেরকে এসকে টিভির মাধ্যমেই ইংরাজি, আবার ইংরাজি অঙ্ক দেখাবো। তবে আজকে আমি বাংলা সম্পর্কে একটু আমি বক্তব্য দেব। তোমরা এই বাংলা বই আগামী দিন থেকে বাংলা বই খেয়াল করবে। সেই বাংলা হলো, বাংলা অনেকজন পড়তে চায় না, কিন্তু সমাপনী বা ভালো ভালো পরীক্ষাগুলো এখন এমন হয়ে গেছে যে তোমার A+ কথাটা আছে, আমাদের জিপিএ কথা আছে, জিপিএ 5 কথা আছে। এই জিপিএ 5 পেতে গেলে কিন্তু তোমার প্রত্যেকটা সাবজেক্টে সমান মার্ক পেতে হয়। শুধু এই অঙ্কে 100 পেলে, বিজ্ঞান 100 পেলে, ইংরাজিতে 100 পেলে, বাট বাংলায় 70 পেলে ইউ উইল নট গেট, ইউ ওয়ন্ট গেট জিপিএ 5। তুমি কিন্তু 5 পাবে না। ভালো মার্ক পেতে গেলে তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে, জিপিএ 5 পেতে গেলে তোমাকে অবশ্যই প্রত্যেকটা সাবজেক্টে, আবার আমাদের প্রচলিত আছে একটা গোল্ডেন জিপিএ 5। আসলে গোল্ডেন জিপিএ 5 বলে কিছু নাই, আমরা অনেকজন ধারণা করি, আমাদের অনেক গার্জেনরা, আমি না, আমি আই এম নট টিচার, আমি না, কিন্তু অনেক গার্জেনরা মনে করে 90-এর উপর পালে কিন্তু কী হয়, পেলেই হলো গোল্ডেন 5 হয়। আসলে 90-এর উপর পাওয়াটা গোল্ডেন 5 নয়। 80 থেকে শুরু করে 100-এর ভিতরে যেই পাবে তার নাম হলো জিপিএ 5। তো তোমরা যদি 90 থেকে 100-এর ভিতর নাম্বার পেতে চাও, তবে বাংলা, ধর্ম, সমাজ বাউবি, বাংলাদেশের বিশ্ববিদ্যালয় এবং প্রাথমিক বিজ্ঞান তোমরা ভালো করে অবজার্ভ করবে। আমি বাংলার বিষয়ে একটু বলি। বাংলা বিষয়ে অনেক সময় পদ আসে এবং ভাষার চলিত রূপ আসে। ভাষার চলিত রূপ মানে ক্রিয়ার চলিত রূপ আসে। একটু বড় ক্লাসে যখন তুমি 9-10-এ উঠবে বা ইন্টারমিডিয়েট পড়বে, তখন যাই দেখবে যে ভাষার চলিত রূপ, সেখানে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, নাউন, প্রোনাউন মানে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া সবগুলারই তোমার কি করছে? অব্যয় বাদে সর্বনামের তোমার হলো সাধুচলিত পরিবর্তন, তাহারা, তারা হয়। তারপরে তোমার দেখা যাচ্ছে ভার্বের করে, আবার এইভাবে করে আর কি, ক্লিয়ার করে। তো আমরা ক্লাস 5 লেভেলে, এটি ক্লাস 5 লেভেলে, কিন্তু আমি বারবার বলছি ক্লাস 5 লেভেলে এটা এইভাবে আসে না, এটা আসে বাংলা ক্রিয়ারূপের, ক্রিয়ার চলিত রূপ আর সাধুরূপ। চলিত মানে আমি সংক্ষিপ্তভাবে বুঝাই, দেখো বুঝতে পারবা। চলিত মানে সংক্ষিপ্ত রূপ, আর সাধু মানে বড় রূপ। চলিত মানে বুঝছো চলার পথে যায়, চলার পথে স্বাভাবিক, কিন্তু আর সাধু একটু বড় হয়, বিস্তার রূপ, সাধুরূপ। যেমন করি আছে যদি বলো, তাহলে এটা হলো সাধু ভাষা। যদি তুমি এটাকে চলিত ভাষা আনো, তাহলে করেছে। যাইতেছে যদি বলো, এটা সাধু ভাষা, তাহলে এটাকে হবে যাচ্ছে। যদি বলো করিব, তাহলে হবে করে। গাইব, আমি কথা বলিব, এই যে বলিব সাধুরূপ, এটা কি হবে? কথা বলবো। শুধু ভাষারই কিন্তু, ভাষার ক্রিয়ারই কিন্তু পরিবর্তন হয়। কিসের পরিবর্তন হয়? ক্রিয়ার পরিবর্তন হয়। এই ক্রিয়াটা ভালো করে, ভাষার চলিত রূপটা দেখবা, এটা বাক্য আকারে আসে, আবার অনেক সময় শুধু ক্রিয়াগুলো আসে। হয়তো কিছু শব্দ দিয়ে দিল, কি শব্দ দিল, যা দেখা যাচ্ছে যে এখানে দিতে পারে তোমাকে যে চলিত রূপগুলাকে তুমি ক্রিয়ার চলিত রূপকে সাধুরূপে রূপান্তর করো। 5 মার্ক আসে, 5 মার্ক আসে, গ্রামারের 5 মার্ক আসে। হয়তো লেখা থাকে হলো করব, কি থাকে? করব, যাবে, তার খেলাম, যাচ্ছি, আঁকিব, এমন কথাগুলো থাকতে, এগুলা সবই আছে যে চলিত বা সাধুরূপ। এই দুটো আমি হয়তো খেলবে, যাচ্ছে, এইগুলা চলিত রূপ। এই চলিত রূপকে যখন আমরা সাধু করতে যাব, তখন এটা করব আছে, তাহলে কি হবে? করিব। যখন আমি যাবে আর যাইবে, যখন লিখবো খেলবে, তাহলে কি হবে? খেলিবে। এখানে আছে দেখো একটা সাধুরূপ আছে আঁকিব, তাহলে কি হবে? এটা আঁকবো। যেমন যদি আসে আমি লিখবো, লিখিব, তাহলে এটা কি হবে? লিখবো। কথাটা বোঝা গেছে? এইগুলা তোমরা ভাষা থেকে বা বই থেকে দেখবা যে তোমাদের ওই সংকল্প কবিতা আছে, এই সংকল্প কবিতায় তোমাদেরকে দেখো লেখা আছে থাকিব, থাকবে, তারপর থাকিব, থাকবে হবে, ওখানে যাইব, যাবো হবে, যাইবে, যাবে, ওখানে কিছু এক্সারসাইজ আছে, ওগুলা তোমরা করবা। তো এই হলো ভাষার চলিত এবং সাধুরূপ। আর তোমরা কালকে, আমি আজকে একটু বলবো, কালকে তোমাদেরকে পরিপূর্ণ বলবো, সেটা হলো বাংলার পদ,
তাহলে পদ কাকে বলে? বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা শব্দ কিন্তু একটা পদ বলে। বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা শব্দকে একটা পদ বলে। আমি যদি বলে বললাম, ব্যবহৃত বললাম, বাক্যে কথা বললাম, এগুলাও কিন্তু একটা পদ। বাক্যটা বাক্য তুমি যত বড় করেই লেখো বা যত ছোট করেই লেখো, আমি খাবো, এই আমি একটা পদ, আবার খাবো একটা পদ। কিন্তু আবার তুমি যদি বলো আমি ভাত খেয়ে গ্রামে যাব, গ্রাম থেকে কুষ্টায় আসবো, কুষ্টায় থেকে অমুক জায়গায় এ করবো তা করবো, এগুলাও কিন্তু সব এর ভিতরে প্রত্যেকটা শব্দই এক একটি কি পদ। তাহলে পদ কাকে বলে? যে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে পদ বলে, কারণ পদের পরিবর্তন আসে। আমাদের সিলেবাসে স্ট্যান্ডার্ড লেভেলে 5 লেভেলে কি আসে? যে পদের পরিবর্তন আসে, যাতে বিশেষণ করতে হয়। আবার অনেক সময় আসে যে তোমার পদ নির্দেশন কর, মানে পদ দেওয়া থাকে, বিভিন্ন পদের নাম দেওয়া থাকে, তোমার পাশে ইন্ডিকেটর লেখা লাগে যে এটা বিশেষ্য, এটা বিশেষণ, এটা সর্বনাম, এটা অব্যয়, এটা ক্রিয়া, এই কথাগুলো লেখা থাকে। তো আমি তোমাদের কাছে পদ সম্পর্কে আলোচনা করি। পদ কয় প্রকার? পদ 5 প্রকার। পদ কয় প্রকার? পদ 5 প্রকার। তোমরা মনে রাখবে, পদ হলো 5 প্রকার। 1 হলো বিশেষ্য, 2 বিশেষণ, 3 অব্যয় বা 3 ক্রিয়া, 1 বিশেষ্য, বিশেষণ, 3 সর্বনাম, 4 অব্যয়, 5 ক্রিয়া। আমি আবার বলি, অব্যয় কয় প্রকার? 5 প্রকার। তোমরা রাখতে পারো যে পদ হলো কয় প্রকার? 5 প্রকার। পদ কয় প্রকার? 5 প্রকার। এই পদগুলোকে আবার ভিতরে বিভিন্ন পদন্বয় অব্যয়, সংযোগ অব্যয়, বিভিন্ন অব্যয় আছে। তারপর বিশেষণ আছে, নাম বিশেষ্য, ক্রিয়া বিশেষণ এখানে আছে। ক্রিয়া আবার বিভিন্ন ভাগ আছে, ক্রিয়ারও আবার বিভিন্ন ভাগ আছে, যে সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া, তারপরে মূল ভার, সাহায্যকারী ভার, মূল ক্রিয়া, সাহায্যকারী ক্রিয়া, এই কথাগুলো আছে। তো দুটো আমাদের সিলেবাসে নাই, তো আমরা আলোচনা করবো না। 6, 7, 8, 9, 10 এইগুলো আছে। তখন আমি ওদের যখন বলবো তখন ওদের করবো। তবে তোমরা শিখে রাখবে পদ 5 প্রকার: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় এবং ক্রিয়া। বিশেষ্য পদ কাকে বলে সহজভাবে জানবা, তোমরা একে সহজভাবে জানবা। সেটা হলো যে কোনো নামকে বিশেষ্য পদ বলে। যেমন তুমি বসে আছো, তুমি যে জিনিসটা বসে আছো, ওই জিনিসটা যার উপর বসে আছো সেটাও একটা বিশেষ্য। তুমি টিভি দেখছো, ওই টিভি একটা বিশেষ্য। তুমি আমাকে দেখছো, আমি একটা বিশেষ্য। তুমি যে হাত তুলছো, হাত একটা বিশেষ্য। তুমি পৃথিবীতে যা কিছু এমন করে তাকাচ্ছ, দেখছো, যা কিছু করছো, সেটাই কিন্তু বিশেষ্য। এটা মনে থাকে যেন। এবং অনেক পদ আছে বিশেষ্য পদ, যেটা দেখা যায় না। যেমন তোমার ভিতরে ভাতৃত্ববোধ আছে, মানে ভাইয়ের বোধ আছে, মাতৃত্ব আছে, তার পিতৃত্ব আছে। তো আমার পিতৃতুল্য লোক, এই কথা নয়। এই পিতৃত্ব, মাতৃত্ব, ভাতৃত্ব এটাও কিন্তু বিশেষ্য। তো এই একটা বড় আলোচনা, এই আলোচনায় যাব না। তবে বিশেষ্য পদ কাকে বলে? যে কোনো নামকেই বিশেষ্য পদ বলে। যেমন জিসান, যেমন নদী, রোজা, পৃথিবী, ঢাকা, কুষ্টিয়া, গাছ, বই, খাতা, কলম, জামা কাপড়, টেলিভিশন, ক্যামেরা, যে কোনো জিনিসে যার নাম আছে, যাকে চোখে দেখা যায়, যার নাম আছে, যাকে চোখে দেখা যাক আর না যাক, যার নাম আছে তার নামে কিন্তু বিশেষ্য। এখন বিশেষণ কাকে বলে? যে পদ বিশেষ্যের দোষগুণ। যেমন আমি আজকে একটা গেঞ্জি, ম্যাজেন্টা কালার গেঞ্জি হলো নাম, কিন্তু এর কালারটা কি? এর কালার হলো বিশেষণ। যখন বিশেষণ দোষগুণ অবস্থা প্রমাণ করে, দোষগুণ অবস্থা, সে মোটা, সে লম্বা, সে খাটো, সে ভালো, সে মন্দ, সে কালো, সে ফর্সা, আবার বইটা মোটা, বইটা ছোট, সে ভালো স্টুডেন্ট, সে খারাপ স্টুডেন্ট। এই যে খারাপ, ভালো, মন্দ, ছোট, বড়, এগুলাকে সব কি বলে? বিশেষণ পদ বলে। এবং যে কোনো ধরনের রং, লাল, হলুদ, নীল, যদি বলে আকাশ নীল, নীলের নিচে দাগ, তাহলে তুমি কি করবে? এটা বিশেষণ পদ। এই পাখিটা হলুদ, হলুদের নিচে দাগ, তাহলে কি হবে? এটা বিশেষণ পদ। হলুদ, এগুলা বিশেষণ পদ। আর সাদা বিশেষণ পদ, কালো বিশেষণ পদ। যে কোনো নামের ছোট, খাটো, বড়, লম্বা, এইগুলাকে সব কি বলা হয়? বিশেষ্য পদ বলা হয়। কারণ বিশেষণ পদ বলা হয়, কারণ এটা বিশেষের দোষগুণ। আমি বিশেষ দোষগুণ, একটা লোক যাচ্ছে পদ দিয়ে, লোকটা মোটা, তাহলে লোকটা কি? ওই লোকটা হলো বিশেষ্য। ওই মোটাটা তোর বিশেষণ। লোকটার মাথায় চুল নেই, তাহলে ওই টাকটা হলো ওই লোকটা কি? বিশেষণ। লোকটা যখন বলবে পরিষ্কার, ফর্সা, লোকটা কালো, বিশেষণ। লোকটা ফর্সা নিচে দাগ, বিশেষণ। বোঝা গেছে? এইবার আমরা সর্বনামের কথা বলি। নামের পরিবর্তে যেটা ব্যবহার করা হয় তাকে সর্বনাম বলা হয়। কিসের পরিবর্তে? নামের পরিবর্তে যেটা ব্যবহার করা হয় তাকে সর্বনাম পদ বলা হয়। যেমন কি? সে, তিনি, ইহা, এটা, তারা, তাহারা, আমরা, আমি, আমরা, আমাকে, তাহাকে, ইহাকে, এই যে এই পদগুলা যেটা আমরা নামের পরিবর্তে, করিম বাড়ি যাবে, তাহলে করিম সে ভাত খায়, করিমের পরিবর্তে সেই ব্যবহার করছে, সে হলো সর্বনাম পদ। হ্যাঁ, বোঝা গেছে? আচ্ছা, এরপরে তোমরা মনে করো অব্যয় পদ। অব্যয় কিন্তু একটা জটিল, একটা সংজ্ঞালা পদ। অব্যয় পদগুলো তোমরা ভালো করে মনে রাখবে। তোমরা খাতায় দরকার লিখে রাখতে পারো, আমি 2-3 বার রিপিট করব। সেটা অব্যয় পদ। বাক্যে যে পদের কোনো পরিবর্তন হয় না। কি বললাম?
বাক্যে যে পদের কোনো পরিবর্তন হয় না, যার পাশে যেভাবে বসানো যায় সেভাবেই সে থাকে, এরূপ বুঝালে তাকে কি বলা হয়? তাকে অব্যয় পদ বলা হয়। যেমন আমরা কি বলতে পারি? এবং, আমি এবং সে, সে এবং আমি। দেখো আমি এবং সে বলছি, এবংটা ব্যবহার করছি, কিন্তু এবং এর পরে আবার সেটা আবার সে এবং আমি, উল্টি কিন্তু যাই। তারপরে যদি বলি যে হলো ঢাকা, রাজশাহী, কুমিল্লা এবং সিলেট। দেখো ঢাকা, রাজশাহী, কুমিল্লা, এই যে এবং সিলেট। এবং যেহেতু, সেহেতু, যেমন তেমন, যখন তখন। কি বললাম? যেহেতু, সেহেতু, যেমন তেমন, যখন তখন, অতএব, সুতরাং, অর্থাৎ। এই পদগুলাকে কি তোমরা খেয়াল করবা? এই পদগুলাকে অথচ, অর্থাৎ, এই পদগুলা কি? এগুলো অব্যয় পদ। আবার বলি, এবং, ও এবং আর, ও এবং আর, যেমন তেমন, যখন তখন, সুতরাং, অতএব, অর্থাৎ, যথাপি, তথাপি, তবুও, কিন্তু, অর্থাৎ, তবুও। এই পদগুলা তোমার কি বলো তো? এই পদগুলা অব্যয় পদ। আর ক্রিয়াপদ আমি কয়দিন ধরে বলছি, এটা তোমাদের মনে হয় যে সম্পূর্ণ তোমরা এটা বুঝে গেছো। কারণ ক্রিয়াপদটা অবশ্যই ক্রিয়াপদটা তোমরা বুঝতে পারছো যে ক্রিয়াপদটা যে পদ দ্বারা কোনো কিছু করা বোঝায়, করা, এনি কাইন্ডস অফ অ্যাকশন, ইজ টু ডু। যে কোনো কাজকে করতে গেলে কি করতে হয়? তাকে কি বলা হয়? ক্রিয়া বলা হয়। যে কোনো কাজ, আমি কথা বলছি, হাত নাড়াচ্ছি, বক্তব্য দিচ্ছি, তুমি শুনছো, তুমি টিভি দেখছো, এই দেখছো, শুনছো, করছো, যাচ্ছ, আঁকছো, আমি লিখছি, আঁকছি, পড়ছি, যাচ্ছি, এগুলাকে কি বলে? এগুলাকেই কিন্তু তোমার অব্যয় পদ, এগুলাকে তোমার ক্রিয়াপদ বলে। আর অব্যয় পদ আগে বললাম, এগুলাকে ক্রিয়াপদ বলে। যে কোনো যে শব্দ দ্বারা, যে ওয়ার্ড দ্বারা, যে শব্দ দ্বারা তোমার কোনো কিছু কাজ করা বোঝায়, তাকেই কিন্তু কি বলা হয়? তাকেই অব্যয় পদ বলা হয়। সো আর আমি তোমাদেরকে 2 মিনিট একটু দেখাবো, তোমরা ভালো করে দেখবে যে আমি 2 মিনিটের ভিতরে একটা ক্লাস শেষ করব। সেটা হলো যে তোমরা চিঠি লেখো, কিন্তু চিঠি বা আবেদনপত্র যাই লেখো, তোমরা খাতাটা এইভাবে টেনে নেবে, এটার কোনো আগে নাম্বার দিবে। এটা মার্জিন, এটা কি বলো তো? এটা একটা মার্জিন, খাতার এটা মার্জিন, এটা খাতার। তো তুমি এখানে 13 নাম্বারে মনে করো আবেদন হয়েছে, 13 নং সমাধান লিখলে। ওকে, তো তোমরা যদি এটা চিঠি বা আবেদন যা আসুক না কেন, তোমরা সবসময় এই লাইন দিয়ে শুরু করবে, এখান থেকে শুরু করবে। যদি তুমি চিঠি হয় তাহলে প্রিয় বাবা, বাবার কাছে লিখছো, প্রিয় বাবা, এই এখান থেকে শুরু করবে, আবার এখান থেকে শুরু করবে, এখানে অতএব দিবে, এখান থেকে এইভাবে প্রত্যেকটা লিখবে। এরকম তো কোনো প্যারা বা স্পেস হবে না। তাহলে আমরা যদি এখন এটা চিঠিটা লেখা হয়ে গেল, মনে করে চিঠি লিখছো তোমার বন্ধুর কাছে, বাবার কাছে, মায়ের কাছে, বিদেশে কোনো ভাইয়ের কাছে বা বিদেশে বোনের কাছে তোমরা চিঠি লিখছো, তখন তোমার কিন্তু বা দেশের ভিতরে যখন তোমরা করবা, আমাদের দেশে একটা খাম আছে, কিন্তু আছে না? অবশ্যই ইনভেলাপ বলা হয় ইংলিশে। এটা পোস্ট অফিসের আগে আসতে, এখন তো লোকে ইমেল, তারপরে দেখা যাচ্ছে তোমার ফেসবুক বা ফ্রি মেসেজ, বিভিন্ন মাধ্যমে মানুষ কথাবার্তা লেনদেন করে। কিন্তু আমরা যখন ছোট ছিলাম তখন তো এত কিছু ছিল না। এখন কিন্তু নিয়ম আছে, চিঠি আছে, বা সেই প্রক্রিয়াটা নাই। এই জন্য মানুষ আস্তে আস্তে এই প্রক্রিয়াগুলো তোমার আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যাচ্ছে, নিঃশেষ হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, নিস্তেজ হয়ে যাচ্ছে। এমন একদিন আসবে যে বাচ্চারা বলবে খাম কি? খাম তো আমি চিনি না। হয়তো খামও পাওয়া যাবে না, হয়তো বড় বড় পোস্ট অফিসগুলোতে যাই খাম খুঁজতে হবে, যে খামকে আমাদের জাতীয় যে আমাদের ইনভেলাপ আছে, সেই ডাক টিকিটটা কেমন হয়? যে ডাক টিকিটের একটা মাপ আছে, তোমরা দেখবা বাবা মাকে যে কোনো একজনকে পোস্ট অফিস থেকে 5 টাকা দিয়ে একটা খাম নিয়ে আসবা, তাহলে বুঝতে পারবা যখন তুমি চিঠির শেষে তুমি চিঠির ঠিকানা লিখবে, তখন এই খাম একটা আঁকাবে। খাম কিভাবে আঁকাবে? এটা 14 সেন্টিমিটার দিবে, তোমার স্কেলে লেখা আছে, দেখো 14 সেন্টিমিটার। এটা 9 বা পৌনে 9 আকারে আসবে, 9 বা পৌনে 9। এটা 9 হতে পারে, 15 হতে পারে। তো তোমরা 9 দিবা স্বাভাবিকভাবে, 9, এটাও 9, এটা 14। তাহলে 2 দিকে 14, দৈর্ঘ্য প্রস্থে 14 দিবে খামটায়, 2 দিকে 14, আর এটা 9 হবে। তো এখন তোমরা কি করবে? তোমরা যখন চিঠি কেউ পাঠাচ্ছে, তাহলে সে কি হবে? এখানে হতে, সে যে পাঠাচ্ছে তার হলো হতে, তাহলে এখানে দিবা পাবে, বা টু বা ফ্রম, এই কথাটা এই মাঝখানে একটা দাগ দিবে, দিয়ে 2 পাশে তখন তুমি তার নাম ঠিকানা
যে পাঠাবে তার নাম এদিকে, যার কাজ পাঠাবে তার নাম এখানে। এখন মনে করো কে বিদেশ, এখন তো মানুষ বিদেশ বেশি থাকে, অনেক ভাই বোন আত্মীয়স্বজন বিদেশে কথা বলে। আগে মানুষ বিদেশে চিঠি দিত, যখন বিদেশে চিঠি দিবে তখন এখানে আমাদের দেশের ভিতরে হলে স্ট্যাম্প লিখবে। আর যদি তোমার আমাদের দেশের চিঠি না হয়, তুমি বিদেশ দিচ্ছ, তোমার এক বিদেশি বন্ধুর কাছে তুমি ইমেলে কথা বলছো বা ইমেল দিয়ে তুমি পাঠাবা চিঠির মাধ্যমে, তখন তোমাকে বা তুমি একটা চিঠি লিখছো তোমার জাপানি, আমেরিকা, কানাডা, যুক্তরাজ্য, যে কোনো জায়গায়, লন্ডন, যে কোনো জায়গায় তুমি একটা বন্ধুকে তুমি যখন চিঠি লিখবে, তখন তোমার চিঠিটা তো কোনো পোস্ট পিয়ন, কোনো ডাকঘরের পিয়ন তো তোমার বাসায় যায় দিবে না। তাহলে তোমার কি করবে, তোমাকে এয়ারলাইন করে মানে বিমানে দিতে হবে। সেই জন্য তোমার এখানে লিখবে হলো বাই এয়ার মেল, বাই এয়ার মেল মানে বিমান ডাক, অথবা তুমি বা কারণ এখানে বিদেশের চিঠি হলে তোমার ঠিকানাটা কিন্তু বিদেশে ইংলিশে দিতে হবে। কারণ বাংলাদেশের ভিতরে যদি কোনো জায়গায় তুমি চিঠি দাও তাহলে তুমি বাংলায় লিখবে। আর যদি কোনো বিদেশে তোমার বন্ধু থাকে বা মা থাকে, বাবা থাকে, আত্মীয়স্বজন, ভাই থাকে, যেখানে এনি কাইন্ডস অফ পার্সন ইউ ওয়ান্ট টু সেন্ড এনি কাইন্ডস অফ লেটার টু ইউর ফ্রেন্ড, অফকোর্স অবশ্যই তুমি পুট আপ করবে, অবশ্যই তুমি কি করবে, তোমার ইংরাজিতে তার এবং তোমার ঠিকানা দিবে, তার এবং তোমার ঠিকানা কিসে দিবে, ইংরাজিতে দিবে। ওকে, এটা আজকের মতো এখানেই আমি শেষ করছি। তোমাদেরকে আবারও বলছি, আর 3:30টার সময় তোমাদের যারা বড় ভাই আত্মীয়স্বজন যে যেখানে আছে, তোমরা এসকে টিভিতে আমারই সন্তান, আমারই হাতে গড়া এবং আমারই অনেক নিকটতম মানে বুকের ভিতরের জিনিস, সে আজকে তোমাদেরকে ক্লাস নিবে। ক্লাস 9 এবং 10-এর ফিজিক্স এবং কেমিস্ট্রি সম্পর্কে কনসেপ্ট মানে মূল কনসেপ্ট, মেন কনসেপ্ট সম্পর্কে তোমাদেরকে ধারণা দিবে। তোমরা একটু এই এসকে টিভির সামনে 3:30টার সময় তোমরা একটু সবাই আত্মীয়স্বজনকে সবাইকে বলে দিও। এই আজকের মতো এখানে আমি শেষ করছি। আবার দেখাবে আগামীকাল একই সময়ে, একই টিভিতে, একই প্রোগ্রামে। আল্লাহ হাফেজ।